আমি লক্ষ্মী দত্ত বণিক, প্রধান শিক্ষিকা, বাদুড়িয়া এলএমএস গার্লস হাই স্কুল। আমার সঙ্গে আছেন আমি রীতা মুখার্জি, চন্দননগর সারদা সাধন বিদ্যালয় ফর গার্লসের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। প্রথমে একটা কথা বলে নেব, সেটা হচ্ছে অনিবার্য কারণবশত গতকালের যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে যে সমস্ত স্কুলের ছিল সেটা গতকাল হতে পারেনি। সেই স্কুলগুলোকে আজ সংযুক্ত করা হয়েছে। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথা সংসদের সাথে যুক্ত সকল কর্তা বা ব্যক্তিবর্গকে, যাদের অকুণ্ঠ সহযোগিতায় এই পাঠ্যক্রম তৈরি হয়েছে, যাদের নির্দেশনা এবং মূল্যবান মতামত এই কর্মযজ্ঞকে সফল করে তুলেছে। আমরা আজ উত্তর চব্বিশ পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলার সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যার আয়োজক শিক্ষা সংসদ, যার ফলে আমরা আজ এই একই মঞ্চে একত্রিত হতে পেরেছি, তাই সেই কারণে আমরা সিলেবাস কমিটির পক্ষ থেকে পুনরায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজ আমরা আলোচনা করব, আমাদের বিষয় হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা। এ বিষয়ে বলতে গিয়ে আমরা কতগুলো উপবিষয় অর্থাৎ ছোট ছোট টপিকে আমরা ভাগ করে নিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম, সেমিস্টার কেন? প্রথমে আমাদের যে প্রশ্নটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে, সেমিস্টার আমরা কেন উচ্চ মাধ্যমিক স্তরে নিয়ে আসলাম? দ্বিতীয়, সিলেবাস নির্মাণের ভিত্তি। এই যে বর্তমান সিলেবাসটা বা পাঠ্যসূচিটা অন্তর্ভুক্ত হয়েছে, এই পাঠ্যসূচিটা অন্তর্ভুক্তির সময় বা বিষয়গুলো নির্বাচনের সময় আমরা কি কি জিনিস মাথায় রেখেছিলাম? দ্বিতীয়, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত বাংলা। আমাদের 2013 পর্যন্ত 2013 থেকে একটা পাঠ্যসূচি ছিল। সেই পুরনো পাঠ্যসূচিটাকে আমরা পরিবর্তন করে 2024-এ একটি নতুন পাঠ্যসূচি আনলাম। সেই পুরনো পাঠ্যসূচির সাথে নতুন পাঠ্যসূচিকে আমরা তুলনামূলকভাবে একটা আলোচনায় আসব। এরপর আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদানের সময়সীমা। আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিটি শিক্ষাবর্ষে 200 ঘন্টা পাঠদানের নির্দেশিকা রয়েছে। সেই 200 ঘন্টাকে আমরা প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, প্রজেক্ট ওয়ার্ক এবং হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা ভাগ করেছি। সে বিষয়েও আমরা ডিটেলস আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব সাব টপিক, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্ন অনুসারে নম্বর বিভাজন। আমাদের যে 100 মার্কসের প্রতিটি শিক্ষাবর্ষ, প্রতিটি সেমিস্টারে যে মার্কস নির্ধারণ করা হয়েছে, সেই মার্কসের প্রশ্ন কেমন হবে, সেই প্রশ্নপত্রের অনুযায়ী মার্কস কিভাবে বন্টন করা হবে, সে বিষয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা আছে। এরপর আমাদের আলোচনা হবে সবশেষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর এই যে পুরনো প্রথা যেটা ছিল এতদিন পর্যন্ত, আমাদের যে প্রচলিত প্রথাটা ছিল, সিস্টেমটা, সেখান থেকে আমরা বেরিয়ে এসে সেমিস্টার পদ্ধতি শুরু হলো এবং 4টে সেমিস্টারে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পাঠ্যসূচি কমপ্লিট হবে এবং তার মূল্যায়ন হবে। সেই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা একটু বুঝে নেবার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে বলি সেমিস্টার কেন। সেমিস্টার পদ্ধতি একটি বিশ্বব্যাপী স্বীকৃত সংস্থা, শিক্ষা ব্যবস্থা এবং উচ্চ শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতা। আমরা জানি বিশ্বের উন্নত দেশগুলোতে এই সেমিস্টার পদ্ধতি আগেই শুরু হয়ে গেছে। সেই সাথে ভারতবর্ষেও এটা শুরু হয়েছে। আমাদের রাজ্যও পিছিয়ে নেই। আমাদের রাজ্যে কলেজ স্তরে এবং ইউনিভার্সিটির স্তরে আগেই কিন্তু এই সেমিস্টার পদ্ধতি শুরু হয়ে গেছে। সেমিস্টার পদ্ধতিতে কিছু সুযোগ বা কিছু সুবিধা আমরা দেখতে পেয়েছি। তো সেইটার জন্য আমরা উচ্চ মাধ্যমিক স্তরেও এই সেমিস্টার পদ্ধতিটা আনার হলো।
এবারে এটা এই বিষয়ে বলবো যে এই পদ্ধতি সেমিস্টার পদ্ধতি কেন এই ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে আলোচনায় এই সেমিস্টার পদ্ধতি সপক্ষে মত উঠে আসে এবং এই পদ্ধতি চলে আসে এবং এই পদ্ধতির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তার মধ্যে শিক্ষার্থীদের ক্রমাগত শেখার মূল্যায়ন বিষয়গুলো গভীরভাবে বোঝার এবং শিক্ষক ও শিক্ষার্থীদের একে অপরের সাথে অধিকভাবে সংযুক্ত হওয়ার সুযোগ দেয়। এই পদ্ধতির মধ্যে দিয়ে শিক্ষার্থীরা কি হয় বিষয়টা ছোট হয়ে যায় এবং তারা কন্টিনিউয়াস লার্নিং অর্থাৎ ক্রমাগত বিষয়টা তারা শিখতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ইভ্যালুয়েশনটা মূল্যায়নটা তাদের হয়ে যায় এবং বিষয়গুলোর ভেতরে তারা যেহেতু সিলেবাসটা সংক্ষিপ্ত বিষয়গুলোর ভেতরে তারা আরও গভীরভাবে বুঝতে পারে এবং এই বিষয়গুলো পাঠদান এবং পাঠ গ্রহণের মধ্যে দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। এই পদ্ধতিতে পাঠ্যক্রম সংক্ষিপ্ত হয়, তাদের ভার লাঘব হয়। সেমিস্টারে একটি শিক্ষাবর্ষে যা আমাদের পাঠ্যসূচি থাকতো সেটাকে দুটো ভাগে ভাগ করার জন্য বস্তুত পক্ষে কি হচ্ছে আমাদের পাঠ্যক্রমটা ছোট হয়ে যাচ্ছে এবং যার ফলে তাদের বোঝাটা কমে যাচ্ছে সাথে সাথে এবং তার ফলে ছাত্রছাত্রীরা আরও বেশি করে মনোনিবেশ করতে পারে এবং নিজেদের প্রস্তুত করে এবং ভালো ফল তারা করতে পারে, অর্থাৎ তাদের কাঙ্ক্ষিত মানে তারা যেটা চায় সেখানে তারা পৌঁছে যায়। এছাড়া সেমিস্টার পদ্ধতির আরেকটি বড় সুযোগ বা সুবিধে যেটা সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন। এমসিকিউ প্যাটার্ন প্রথম এবং তৃতীয় সেমিস্টারে তারা এমসিকিউ প্যাটার্নের সাথে পরিচিত হয়ে ওঠে, যার ফলে পরবর্তীকালে যখন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবে বসবে তখন কিন্তু তাদের যেহেতু প্যাটার্নটা তারা রপ্ত করে ফেলেছে, ওএমআর শিট তারা বুঝে ফেলেছে, ওএমআর শিটে কিভাবে নাম লিখতে হয়, কিভাবে রোল নাম্বার লিখতে হয় এগুলো তারা শিখে ফেলেছে এবং কিভাবে প্রশ্নের অ্যান্সার করতে হয়, তার ফলে কম্পিটিটিভ এক্সামে গিয়ে তারা কিন্তু উপযোগী, তাই সেই পরীক্ষার উপযোগী হয়ে উঠতে পারে। এরপরে আরও একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে কোনো কারণে কোনো ছাত্র বা ছাত্রী খারাপ রেজাল্ট করতেই পারে, কিন্তু পরবর্তী এখানে সেমিস্টার পদ্ধতি চালু থাকার ফলে প্রথম সেমিস্টারে খারাপ করেছে কিন্তু পরবর্তী সেমিস্টার তার জন্য কিন্তু খোলা রয়েছে, সেখানে কিন্তু সে ভালো করে রেজাল্টটা ভালো বা পার্সেন্টেজটা ভালো করে নিতে পারে, এই সুযোগটা সে পায়। আচ্ছা, এবারে আসবো যে সিলেবাস নির্মাণের ভিত্তি। বিশেষজ্ঞ কমিটি সিলেবাস নির্মাণের সময় যে বিষয়গুলো মাথায় রেখেছিল, প্রথম ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ, অর্থাৎ আমাদের পাঠ গ্রহণ বা ছাত্রছাত্রীরা যে একটা জিনিস শেখে, বিষয়বস্তু শেখে বা শিক্ষা গ্রহণ করে, তার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্ট, অর্থাৎ সমগ্রভাবে তাদের একটা বিকাশ, বৌদ্ধিক বিকাশ, তাদের মানসিকতার বিকাশ, তাদের বুদ্ধির বিকাশ, তাদের হৃদয়ের যে বৃত্তিগুলো রয়েছে, নিজেকে জানা, নিজেকে চেনা এবং নিজেকে প্রকাশ করা, এই জিনিসটা কিন্তু আমরা ভেবেছি যে এমন বিষয় নির্বাচন করব যেখানে তারা নিজেদেরকে খুঁজে পায় বা জানতে চিনতে পারে, তাদের মানসিকতার বিকাশ ঘটে। এরপর বাংলা সাহিত্যের ক্রমবিকাশে বিশিষ্ট কবি ও সাহিত্যিকের রচনার সঙ্গে পরিচয় ঘটানো। বাংলা সাহিত্য ধারাবাহিকভাবে একটা বিশাল স্বর্ণখনি, সেই স্বর্ণখনি আমরা জানি যে চর্যাপদ থেকে শুরু হয়ে আধুনিকতম রচনার মধ্যে দিয়ে আজও তার অগ্রগতি ঘটে চলেছে। তো সেই ধারাবাহিকতাটার সাথে তাদের পরিচয় ঘটাতে আমরা চেয়েছি, সেজন্য মধ্যযুগীয় লেখাও আমরা তুলে এনেছি এবং প্রাচীন যুগটা তারা সাহিত্যের ইতিহাসের মধ্যে পেয়ে যাচ্ছে। তো সেই জন্য একদম মধ্যযুগ থেকে সাম্প্রতিকতম কবি শ্রীজাতের লেখা পর্যন্ত আমরা টেনে এনেছি, যাতে ধারাবাহিকতাটা তারা কবি এবং সাহিত্যিকদের সাথে পরিচয় এবং ধারাবাহিকতা তারা বুঝতে পারে। এরপরে হচ্ছে বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ গড়ে তোলা। এখানে বাংলা সাহিত্য আমি বললাম যে আমরা যেটা ভেবেছি বা বলতে চাইছি, বাংলা সাহিত্য একটা স্বর্ণখনি এবং সেখানে বহু মণি মাণিক্য হিরে সব ছড়ানো রয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের সংক্ষিপ্ত পরিসরে আমরা চেষ্টা করেছি যে কিছু বাছাই করে নিতে, যে রচনাগুলোর মধ্যে দিয়ে তাদের যেমন ভালো লাগবে, শিক্ষণীয় বিষয় থাকবে, তেমনি তার মধ্যে দিয়ে তারা বাংলা সাহিত্যের ভেতরে ঢোকার চেষ্টা করবে বা ওই অনুষঙ্গে আরও কিছু লেখা তারা পাঠ করবে, যার জন্য সাহিত্য অনুশীলন বইয়ের পেছন দিকটায় দেখবেন ওই একই অনুসারী কিছু লেখা কিন্তু সংযুক্ত করা আছে।
আচ্ছা, এরপরে বলবো উচ্চ মাধ্যমিক পাঠ্য বিষয়ের সাথে বাংলা অনার্স পাঠ্য বিষয়ের মধ্যে যোগসূত্র রচনা। আমরা যারা এখানে শিক্ষক শিক্ষিকাগণ রয়েছি তারা আমরা জানি, আমরা ক্লাসে যাদের পড়াই তাদের কিছু অংশ অন্তত বাংলা অনার্স নিয়ে পরবর্তীতে পড়াশোনা করবে। কাজেই এমনভাবে আমরা পাঠ্যসূচি তৈরি করবার চেষ্টা করেছি যে যাতে পরবর্তীতে তারা অনার্স লেভেলে গিয়ে, অনার্স স্তরে গিয়ে তাদের এই যোগসূত্রটা যাতে তারা খুঁজে পায় এবং ভালো পড়তে পারে। তারা যেন অনার্সে গিয়ে হঠাৎ করে তাদের মনে না হয় যে তারা এই ধরনের কিছুর সাথেই পরিচিত ছিল না। এরপরে আসছি বাংলা সাহিত্যের বিভিন্ন ধারাকে তুলে ধরা। আমরা বাংলার যারা পড়াশোনা করেছি তারা আমরা জানি বাংলা সাহিত্যের নানা রূপ আছে। সেই নানা রূপের মধ্যে কবিতা, গদ্য, প্রবন্ধ, নাটক, রম্যরচনা ইত্যাদি সেইগুলো পূর্বতন সিলেবাসেও ছিল, বর্তমান সিলেবাসেও সেটা রাখা হয়েছে এবং সেই দিকগুলো আমরা চেষ্টা করেছি যে সেই দিকগুলো যথাযথভাবে থাকুক এবং যাতে তারা বিভিন্ন ধারার সাথে পরিচিত হতে পারে। এবং সর্বোপরি বাংলা লেখার স্বকীয়তা সৃষ্টি, অর্থাৎ যা সে শিখলো সে সেটা ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারছে কিনা, বাংলাতে সে চিন্তা ভাবনা করতে পারছে কিনা। এনসিইআরটি গাইডলাইনে আমরা দেখেছি যে বাংলা লাইব্রেরিগুলো ব্যবহার করা বাংলার জন্য এবং তাকে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে তার চিন্তার শক্তির স্ফুরণ ঘটানো, তার লেখার ক্ষমতা গড়ে ওঠা বা তার স্বকীয়তা সৃষ্টি করা, এইগুলো হচ্ছে এই সিলেবাস কমিটির মাথায় ছিল বা প্রজেক্ট ইত্যাদির মধ্য দিয়ে আমাদের চেষ্টা থাকবে যে তারা নিজেরা চিন্তা ভাবনা করুক, নিজেরা স্বাধীনভাবে লেখা করুক, যাতে তাদের পরবর্তীতে রিসার্চ স্তরে গিয়ে তাদের সুবিধে হয়। এরপরে আমরা চলে আসছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত বাংলা পাঠ্যসূচি। আমি একাদশ শ্রেণীটা বলবো। একাদশ শ্রেণীতে পুরনো পাঠ্যসূচি যেটা ছিল তার সাথে সামঞ্জস্য রেখে আমরা নতুন যে পাঠ্যসূচিটা নির্মাণ করেছি সেটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে ভাগ করেছি। এখানে একাদশ শ্রেণীতে ছিল ডাকাতের মা সতীনাথ ভাদুরী, কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর, তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র। তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র এই গল্পটা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে অপরিবর্তিতভাবে রয়ে গেল। আর দুটো নতুন গল্প এসছে, একটা হচ্ছে বিভূতিভূষণের বিখ্যাত গল্প পুঁই মাছা। আর এটা প্রথম সেমিস্টারে, আর দ্বিতীয় সেমিস্টারে এসছে রবীন্দ্রনাথ ঠাকুরের আর খুবই বিখ্যাত একটি সুন্দর গল্প ছুটি। এবার আসছি দুটো প্রবন্ধ একাদশ শ্রেণীতে ছিল, সত্যেন্দ্রনাথ বসুর গ্যালিলিও এবং স্বামী বিবেকানন্দের লেখা সুয়েজ খালে হাঙর শিকার। এখানে স্বামী বিবেকানন্দের একটি প্রবন্ধ আমরা দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে রেখেছি। প্রবন্ধটির নাম বাংলা ভাষা। আর এখানে প্রথম সেমিস্টারে একাদশ শ্রেণীর এসছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের ওপর নির্ভর করে অসাধারণ একটি প্রবন্ধ বিড়াল। এরপরে কবিতা 4টি কবিতা ছিল, নীলধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্ত, দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম, বাড়ির কাছে আরশিনগর লালন ফকির, নুন জয় গোস্বামী। প্রথমে বলে নিই, আমরা সিলেবাস নির্মাণের ভিত্তিতে একটা কথা বলেছিলাম যে আমরা একটা ধারাবাহিকতা বা একটা প্রাচীন যুগটা সাহিত্যের ইতিহাসের পরে মধ্যযুগের লেখা আমরা আনতে চেয়েছি। সেই মধ্যযুগের বিদ্যাপতির ভাব সম্মেলন বৈষ্ণব পদাবলীর একটি পর্যায়, সেই বৈষ্ণব পদাবলীর ভাব সম্মেলন পর্যায়টি আমরা এনেছি বিদ্যাপতি তথা চৈতন্যদেবকে বোঝানোর জন্য, অর্থাৎ মধ্যযুগ চৈতন্যদেবকে বাদ দিয়ে যেতে পারে না, তো সেই মধ্যযুগটাকে ধরার জন্য আমরা ভাব সম্মেলনটাকে, সেই জন্য 4টে আর 5টা হয়ে গেছে, এখানে এই অংশটা আমরা এনেছি। আর আরেকটা বলি, নুন জয় গোস্বামী এই কবিতাটা আমরা অপরিবর্তিত রেখেছি, এটা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে এসে গেছে। প্রথম সেমিস্টারের জন্য মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা সাম্যবাদী। আর দ্বিতীয় সেমিস্টারের জন্য এসছে ভাব সম্মেলন ছাড়াও লালন শাহ ফকিরের গান, লালন শাহ, আর নুনটা তো রয়েছে জয় গোস্বামী। এছাড়া আছে নাটক আগুন বিজন ভট্টাচার্যের দুটো নাটক একাদশ শ্রেণীতে ছিল, আমরা দ্বাদশ শ্রেণীতে
নন্দিনী ছিল না, বিজন ভট্টাচার্য ছিল না, দুটো নাটক ছিল। সেই নাটকের আমরা একটা একাদশ শ্রেণীতে আগুন বিজন ভট্টাচার্যের এনেছি ওই নবনাট্য এবং গণনাট্য আন্দোলনটাকে বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে আমরা আসছি আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই গল্পটা আমরা, এই আন্তর্জাতিক গল্পটা আমরা অপরিবর্তিত রেখে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে রেখেছি। আর ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস আয়াপ্পা পানিক্কর, এই জায়গাটা আমরা পরিবর্তন করে চারণ কবি ভারবারা রাও এই কবিতা, এটা শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন 2019 সালে। এই কবিতাটি আমরা এখানে সংযুক্ত করেছি। এছাড়া পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রবীন্দ্রনাথের গুরু একাদশ শ্রেণীতে ছিল, সেটা পরিবর্তিত হয়ে দ্বিতীয় সেমিস্টারে আমরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে এনেছি পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফা আলী। এটা একটি রম্য রচনা। এখানে 4টে রচনা আমরা নিয়েছি। বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ ও আড্ডা। প্রত্যেকটি রচনা স্বতন্ত্র এবং অসম্ভব সুন্দর। ভাষা প্রশ্নে যাচ্ছি। ভাষাতে 4টে জিনিস ছিল: বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ, ভারতের প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। এই ভাষার অংশটা পুরোপুরি অপরিবর্তিত রেখে প্রথম সেমিস্টারে এসে গেছে। এরপর আসছি আমাদের সাহিত্যের ইতিহাসের প্রশ্নে। সাহিত্যের ইতিহাসে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, যেটা গোড়ার কথা ছিল, সেই গোড়ার কথাটাকে আমরা এখানটায় আর তুলিনি না, এটা না এনে এবারে আমাদের প্রাচীন বাংলা এবং মধ্য বাংলা। প্রাচীন বাংলা পর্ব 1, সেটা সমাজ ও সাহিত্য, সেটা অপরিবর্তিতভাবে নতুন সেমিস্টার, মানে নতুন পাঠ্যসূচিতে সেমিস্টার 1-এ রয়ে গেল। এবং পর্ব 2 মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। এই অংশটা অপরিবর্তিতভাবে আমাদের প্রথম সেমিস্টারে একাদশ শ্রেণীতে এসে গেছে। এরপরে সেমিস্টার 2তে আধুনিক বাংলা সাহিত্য। আধুনিক বাংলা সাহিত্যের যে অংশটা আছে, যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত। লৌকিক সাহিত্যে রয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। কবিতায় আছে মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা। এছাড়া রয়েছে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ প্রভৃতির কবিতা এবং পরবর্তী ধারার কবিতা। কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটকে রয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, পরবর্তী ধারা। অর্থাৎ বাংলা সাহিত্যের, শিল্প সাহিত্যের যে ইতিহাসটা ছিল, সেটা অপরিবর্তিতভাবে শুধু এক গোড়ার কথাটা বাদ দিয়ে প্রাচীন এবং মধ্যযুগটা প্রথম সেমিস্টারে এবং আধুনিক যুগটা পুরোপুরি দ্বিতীয় সেমিস্টারে এসে গেল। এবারে আসছি, এইখানে আমরা একটা পরিবর্তন এনেছি। আমাদের দ্বাদশ শ্রেণীতে 4 টাইপের রচনা করতে হতো, যে শিখতে হতো ছেলে মেয়েদের, এবং লিখতে হতো যে কোনো একটি। এখানে আমরা বাংলার স্বকীয়তা সৃষ্টি, অর্থাৎ ছেলে মেয়েদের স্বতন্ত্র চিন্তাভাবনা তৈরি হোক এবং সেটা প্রকাশ করতে শিখুক, এটা মনে করে আমরা এটা মানে ভেবেছি, ভাব করেছি যে একাদশেও দুটো, 4টে প্রকারের মধ্যে 2টো প্রকার আমরা একাদশে এনে দিই, যেখানে ওরা ওদের স্বকীয়তা প্রকাশ করতে পারবে। সেই দুটো হচ্ছে, রচনা লেখার একটা লাইনে না দিয়ে একটা মানুষ মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। সেই মানচিত্র এবং তথ্য সম্ভার অবলম্বন করে ওরা একটা রচনা তৈরি করবে, প্রবন্ধ লিখবে এবং তার শিরোনাম দেবে। আর একটা বিষয় রেখেছি, একটি বক্তব্যে সপক্ষে বা বিপক্ষে একটা অনুচ্ছেদ থাকবে এবং পরীক্ষার্থীরা সেই অনুচ্ছেদের পক্ষে বা বিপক্ষে তারা যুক্তি খণ্ডন করে তারা তাদের বক্তব্য লিখবে। এরপরে আসছি আমাদের প্রকল্পে অংশে যাবার আগে আমি বলছি, এটা অপরিবর্তিত রেখেছি এবং এটা বিস্তৃতভাবে যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলো শুরুর আগে আমরা বলবো যে আমরা জানি ছেলেমেয়েরা এটা কি করে, চর্বিত চর্বণ করে, কারো খাতা দেখে বা কোনো নোট বই থেকে বা ইত্যাদি থেকে ওরা লিখে জমা দিয়ে দেয়। এটা আমরা সবাই জানি, এটা ওরা করে। ওদের একটু বুদ্ধি করে ওদেরকে একটু ট্র্যাকেল করতে হবে, একটু ধরতে হবে যে যেখানটায় ওরা
নিজস্ব চিন্তা ভাবনার দ্বারা, অর্থাৎ একমাত্র মানে অনেক কিছুর মধ্যে প্রকল্প একটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা ব্যবহারিকভাবে ওরা প্রয়োগ করবে এবং সেখানে ওদের স্বকীয়তা বা স্বতন্ত্রতা কিন্তু ধরা পড়ে যাবে। এবং সেই প্রকল্পতে কিন্তু যদি ওরা নিজস্বতা আনে, অর্থাৎ কোনো একটা নাটক আপনারাই বাছাই করে দিলেন, কোনো একটা কবিতা বাছাই করে দিলেন, দিয়ে বললেন ওটার চিত্রনাট্য লেখো বা কিছু একটা চিত্রনাট্য নেই, ওরা অনুবাদ করো বা নিজেরাই একটা কিছু করে দিলেন যেখানে ওরা অন্য জায়গা থেকে সেটা লিখে আনতে পারবে না। আচ্ছা, প্রকল্পের বিস্তারিত গেলে বলবো যে প্রকল্প 20 নাম্বার, তার মধ্যে প্রকল্প 1 এবং প্রকল্প 2। প্রকল্প 1-এ থাকছে হচ্ছে প্রুফ সংশোধন 5। যেটা করতে হবে সেটা হচ্ছে একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম এই বিষয়গুলো সংশোধন নির্ণয় করতে হবে এবং অভিজ্ঞাপত্রে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, অর্থাৎ একটা প্রুফ সংশোধন করবে, দেখাবে। পরীক্ষাটা নেই, হ্যাঁ, তো ওটা খাতায় ওরা করবে এবং জমা দেবে। দ্বিতীয় যে প্রকল্প 2, যেটা সঠিক অনুবাদ, মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে 1000 থেকে 3000 শব্দের মধ্যে, সময়সীমা 6 মাস। কি অনুবাদ করতে পারে? প্রবন্ধ, চিঠি, ঐতিহাসিক নথি, গল্প, নাটক, লেখক এবং লেখা সম্পর্কে টিকা সহ অনুবাদ করতে হবে। এগুলো তারা প্রবন্ধ, চিঠি, ঐতিহাসিক নাটক, গল্প, নাটক ইত্যাদি এরা অনুবাদ করতে পারে। দ্বিতীয় হচ্ছে এ বিষয়ে সাক্ষাৎকার গ্রহণ, লোকায়ত কোনো আঙ্গিক সাহিত্য, রাজনীতি, ক্রিয়া, নাচ, গান, কলা, যে কোনো ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তি বা পরিচিত ব্যক্তি, অর্থাৎ জেলা স্তরে তার পরিচিতি থাকতে হবে, এইরকম কোনো ব্যক্তির সাথে তারা সাক্ষাৎকার নিতে পারে এবং সেখানে 20টি প্রশ্ন তাদেরকে অন্তত পক্ষে করতে হবে। প্রতিবেদন রচনা, 6 মাসের কোনো কাগজের ক্রিয়ার জগৎ থেকে কাটিং নিয়ে তারা সেটার উপর নির্ভর করে রাজ্য বা দেশের যে ক্রিয়াক্ষেত্রের অগ্রগতি সেই সম্বন্ধে একটা প্রতিবেদন রচনা করতে পারে। এছাড়া বিদ্যালয় জীবনের অভিজ্ঞতা থেকে তারা এক বা একাধিক স্বরচিত গল্প লিখতে পারে। শব্দ সংখ্যা হতে হবে সেখানটায় 1000। ঠিক আছে, এরপর আমার সঙ্গী বলবেন। এরপর আমরা আসছি দ্বাদশ শ্রেণী বাংলা ক। আপনারা সবাই পড়ান, এখনো পড়াচ্ছেন ক্লাস 12-এ, যেটা হলো ভারতবর্ষ, সৈয়দ মোস্তফা সিরাজের লেখা, কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়, ভাত মহাশ্বেতা দেবী। তো আমরা যখন পরিবর্তনটা করছি তখন আমরা ভাবলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় এবং মহাশ্বেতা দেবীকে আমরা রাখবো, আমরা সৈয়দ মোস্তফা সিরাজকে চেঞ্জ করব। তো সেই হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটিকে আমরা নিয়ে এসেছি, মহাশ্বেতা দেবীর রং নাম্বার গল্পটিকে নিয়ে এসেছি, সেটা 4th সেমিস্টারে। আর 3rd সেমিস্টারের জন্য আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়, একটি বিখ্যাত গল্প। এরপর আমরা পাচ্ছি কবিতা। কবিতাতে আমরা দেখছি যে রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর, শিকার জীবনানন্দ দাশ, আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়, মহুয়ার দেশ সমর সেন এবং ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের একটি কবিতা। তো এই কবিতার জায়গায় আমরা বলেইছিলাম, দিদি বলেছেন যে আমরা একদম মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ অব্দি এসছি। আমরা সেই আধুনিক যুগে একদম শেষের দিকে আরো হয়তো অনেক কবি আছে, কিন্তু আমরা বেছে নিয়েছি শ্রীজাতকে। তার অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটা রেখেছি আমরা 3rd সেমিস্টারে। দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, নবনীতা দেবসেন কেন? না, দীর্ঘদিন আমরা মহাশ্বেতা দেবী বা আশাপূর্ণা দেবীর কোনো লেখা পড়লেও কিন্তু কোনো মহিলা কবির কোনো কবিতা আমরা পড়িনি। সেইটা মাথায় রেখে আমরা নবনীতা দেবসেনকে নিয়ে এসেছি এবং তার এই দিগ্বিজয়ের রূপকথা আমরা রেখেছি 3rd সেমিস্টারে। আর মল্লিকা সেনগুপ্তের একটি কবিতা আমরা বাংলা খ ভাষাতে রেখেছি, আমরা এইটুকুন করেছি। আর সেমিস্টার 4-এ আমরা রেখেছি প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের, তিমির হননের গান জীবনানন্দ দাশের এবং কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। প্রবন্ধ আমাদের 12-এ ছিল না, সেটাকে আমরা নিয়ে এসেছি এখানে। বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। নাটক ছিল নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং বিভাগ শম্ভু মিত্র। এই নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে আমরা রেখে দিয়েছি সেমিস্টার 4-এ, বিভাগ আমরা চেঞ্জ করেছি। ভারতীয় গল্প ছিল অলৌকিক, কর্তা সিং দুগ্গালের লেখা। সেখানে সেমিস্টার 3-তে আমরা নিয়ে এসেছি ভারতীয় গল্প, পোটরাজ, শঙ্কররাও খাড়ার,
অনুবাদক সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা ছিল পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, ব্রেক্টের। সেখানে আন্তর্জাতিক কবিতা আমরা নিয়ে এসেছি, তার সঙ্গে পাবলো নেরুদার লেখা এবং অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ছিল আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়। সেখানে আমরা নিয়ে এসেছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের সেমেস্টার 4-এ। ডাকঘর রাখার জন্য আমরা এটা ভেবেছিলাম, সাংকেতিক নাটক ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি, শিশুর মধ্য দিয়ে বিশ্ব রহস্যের লীলা আস্বাদন এই নাটকের এক বৈশিষ্ট্য, এবং বিশ্বাত্মার সঙ্গে মানবাত্মার মিলন এত সুন্দরভাবে এর মধ্যে উপস্থাপিত হয়েছে এই নাটকে, যে আমরা এই নাটকটাকে বেছে নিয়েছি ছাত্রছাত্রীদের কিছু শেখার জন্য। এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে ভাষায় আমরা এতদিন অবধি যা পড়াচ্ছি, মানে সামনের বছরেও যারা 2025-এও যারা উচ্চ মাধ্যমিক দেবে তারাও পড়ছে। সেখানে আছে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব, শব্দভাণ্ডার, শব্দার্থতত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। আমরা এখানে 3rd সেমিস্টারে নিয়ে এসেছি ভাষা, ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি ও স্বর, ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। এরপর আমরা ওই বইটা, যেটা আমাদের নতুন এসছে এখন, বাংলা ভাষা ও সংস্কৃতি, কিন্তু তার মধ্যে যে পার্টটা রয়েছে সেটা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বলে 12-এর বইটায় আছে, এবং এখানে এর ভেতরে যেটা থাকছে সেটা হলো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, কিন্তু মূল বইটা থাকছে 11-এর যে বইটা হয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি, 12-এর বই এখনো বেরোয়নি। তো তার মধ্যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস হিসেবে আমরা পড়াচ্ছি এখন বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাংলা চিত্রকলার ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাংলা চলচ্চিত্রের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এটাকেই আমরা ভাগ করে নিয়েছি। 3rd সেমিস্টারে রেখেছি বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি। আর 4th সেমিস্টারে রেখেছি বাংলা চিত্রকলার ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাংলা চলচ্চিত্রের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। এরপর আসছি প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা নিয়ে ইতিমধ্যেই দিদি বলে দিয়েছেন, আমরা যেটা ক্লাস 12-এ যেটা 4 প্রকার ছিল সেখান থেকে আমরা দুটো করে ভাগ করে নিয়েছি। স্টুডেন্টদের, বিশেষত ছাত্রছাত্রীদের একটু তো সক্রিয়তা নিজেদের রাখতে হবে, সক্রিয়তার সৃষ্টি তারা করবে, সেই জন্য আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো একাদশ শ্রেণীতে দুটো চলে যাচ্ছে, আর বাকি যেটা দুটো থাকছে সেই দুটোর মধ্যে আমরা 4th সেমিস্টারে রাখছি কোনো একটি বিষয়, কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা, এবং এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। আরেকটি রেখেছি, একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে এবং সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। এরপর আমরা আসছি বাংলা প্রকল্প। প্রকল্প বিষয়ে একটি কথা বলা দরকার। প্রুফ সংশোধন, প্রকল্প 20, প্রুফ সংশোধনে 5, মোট 12-এ দুটো প্রকল্প করতে হবে। একটা হলো 5 নম্বরের প্রুফ সংশোধন, আর একটা হলো 15 নম্বরে যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা বাছাই করে নেব। তা প্রুফ সংশোধনে যেটার জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে। তো এই প্রকল্প মানে প্রুফ সংশোধন যে বইতে যেটুকুন দেওয়া থাকে সামনের বছরও থাকবে এরকম ভাবে, এটা যদি টিচাররা একটু মানে শিক্ষক শিক্ষিকারা যদি একটু শিখিয়ে দেন তাহলে তারা হয়তো নোট বইয়ের সাহায্যই নেবে না। কোনো একটা পোর্শন যদি আপনারা তুলে দিলেন বা কোনো একটা কবিতা বা কোনো একটা গল্পের একটা প্যারা তুলে দেওয়া হলো, সেখান থেকেই তারা এটা নিজেরাই বানাতে পারবে এবং আগামী দিনে অনেকেই অনেক রকম কাজ করবে। ডিটিপি অপারেটর তো এখন
বিশেষত সমস্ত প্রশ্ন ছাপা, সমস্ত বইপত্র ছাপা, এখানে তো এগুলো চলেই। সেখানে প্রুফ সংশোধনটা একটা খুব কাজের কাজ হবে। তারা সেখানে এই যে কাজগুলোর সঙ্গে যদি যুক্ত হতে পারে, খুব ভালো স্টুডেন্ট নয়, মধ্যমেধাও নয়, হয়তো সাধারণ স্টুডেন্ট, তারা হয়তো এটাকে বেছে নিতে পারে। তো বেছে নিলে তাদের পক্ষে এটা খুব সুবিধা হবে। এরপর প্রকল্পের যেটা পরবর্তীতে আসছি সেটা হলো সমীক্ষাপত্র। ন্যূনতম 50টি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে। নিজের গ্রাম, পাড়া, অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজভিত্তিক সমীক্ষা, নারী পুরুষের হার, সাক্ষরতা, ধর্ম সম্প্রদায়, খেলাধুলার প্রবণতা, তার মধ্যে ইনডোর, আউটডোর, ফুটবল, ক্রিকেট, হকি প্রভৃতি পড়ছে। অন্যদিকে আদিবাসী, জনজাতি, জনগোষ্ঠী, সম্প্রদায় ভিত্তিক বিবিধ সমীক্ষা নিজের বিদ্যালয় নিয়েও করা যাবে, আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কেও অন্তর্ভুক্ত করা যেতে পারে। সমীক্ষার বিষয় হবে বিদ্যালয় সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন। হতে পারে বিদ্যালয় শিক্ষার্থীদের জাতিগত সম্প্রদায় নকশা, হতে পারে শিক্ষক শিক্ষিকাদের বয়স, সারস্বত ক্রিয়াকর্ম, বিদ্যালয়ের ইতিহাস, সেটা মৌখিক সাক্ষাৎকার সমীক্ষা নিয়ে হবে, বিদ্যালয় শ্রেণী বিভাজন, শিক্ষার্থীর সামর্থ্য প্রভৃতি। এরপর আসছে গল্পের নাট্যরূপ। এখানে হবে কোনো প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে। সেটার শব্দ সংখ্যা হবে, ন্যূনতম শব্দ সংখ্যা হবে 2000 থেকে 4000। এখানেও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অবদান থাকবে। তারা যদি কোনো প্রথিতযশা লেখক লেখিকার কোনো একটা গল্প বা কোনো একটি কবিতা, সেটাকে নাট্যরূপ দিক না, এটা যদি বেছে নিতে পারেন তাহলে বাচ্চারা মানে বিভিন্ন নোট বইয়ের সাহায্য আর নেবে না। গল্পের চিত্রনাট্য, সেটাও কোনো প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে। ন্যূনতম শব্দ সংখ্যা হবে 2000 থেকে 4000। এটার ক্ষেত্রেও একই কথা বলতে পারি যে শিক্ষক শিক্ষিকারা যদি তাদের কোনো একটা নির্দিষ্ট বিষয় ঠিক করে দেয় বা কোনো গ্রুপ করে দেয় তাহলেও হবে। গ্রন্থ সমালোচনা, প্রথিতযশা কবি, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিকের একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা। ন্যূনতম শব্দ সংখ্যা হবে 1000। দ্বাদশ শ্রেণী প্রকল্প চলছে। এর পরবর্তীতে আসছি নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার। বাংলা ক ভাষার ছাত্রছাত্রীরা ইংরাজি পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প, সেটা 4টিও হতে পারে, কবিতা 6টি আলোচনা করে রচনার শৈলী, বৈশিষ্ট্য, অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে। বাংলা খ ভাষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা, যদিও আমাদের এখানে আলোচ্য বিষয় বাংলা খ নয়, তাও একটু বলে রাখছি, বাংলার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প, সেটা 4টি, কবিতা 6টি আলোচনা করে তার শৈলী, বৈশিষ্ট্য, অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে। শব্দ সংখ্যা হবে 500 থেকে 1000 শব্দ। এর পরবর্তীতে আসছে নির্দিষ্ট ঐতিহাসিক কাল পর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান। সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ শতকের বাংলার কোনো একটি কাল ও পর্বকে কেন্দ্র করে ভাষা, খাদ্যাভাস, পোশাক, গৃহ নির্মাণ, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, চিত্রকলা, ভাস্কর্য, খেলাধুলা, এইসব বিষয়ে যে কোনো একটির বিকাশ, বিবর্তন ও বৈশিষ্ট্যের তথ্যসহ অনুসন্ধান ও আলোচনা। এই প্রসঙ্গে যদিও আমার বলা উচিত নয়, শিক্ষক শিক্ষিকারা মানে তারা এটা জানেন, তো আপনারা যদি এর মধ্যে থেকে চর্যাপদ নিয়ে যদি একটু বলেন, সেখানকার সাহিত্য, সেখানকার খাদ্যাভাস, পোশাক, নাটক, গান বা যা হোক যেটুকুন আছে, সেটাও যদি তারা তুলে ধরতে চায়, তুলে ধরতেই পারে। শিক্ষক শিক্ষিকারা মাননীয়, তারা দেখিয়ে দেবেন, এটা ভালো লাগবে আর কি, তাদের একটু স্বকীয়তার সৃষ্টি তৈরি হবে। আমরা এই উদ্দেশ্যেই এটা রেখেছি। নির্বাচিত সাহিত্য শ্রেষ্ঠ চরিত্রের জীবনী নির্মাণ। ফেলুদা, ঘনাদা, টেনিদা, শঙ্কু, সদাশিব, রিজুদা, পাগলা দাশু, গোগল, কাকাবাবু, কিকিরা, হাদাভোদা বা নন্টে ফন্টে, হর্ষবর্ধন, গোবর্ধন। নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হিমানীশ গোস্বামী, নারায়ণ দেবনাথ, শৈলেন ঘোষ। উল্লিখিত লেখকদের মধ্যে থেকে যে কোনো একজনের বাংলা সাহিত্যে অবদান এবং সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে প্রকল্প নির্মাণ। ন্যূনতম শব্দ সংখ্যা 2000।
এরপর আসছি আমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর সময়সীমা, যেটা আমাদের বিশেষত এইবারের জন্য বলা হয়েছে পাঠদানের সময়সীমা। একাদশ শ্রেণীতে আমরা 200 ঘন্টা পড়াচ্ছি, দ্বাদশ শ্রেণীতেও আমাদের সময়টা রাখা হয়েছে 200 ঘন্টা। একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এ থাকছে 90 ঘন্টা, সেমিস্টার 2-তে থাকছে 60 ঘন্টা, প্রকল্প থাকছে 30 ঘন্টা এবং হোম অ্যাসাইনমেন্টে থাকছে 20 ঘন্টা। সেমিস্টার 1-এ 90 ঘন্টার মধ্যে পড়ছে গল্প 10 ঘন্টা, প্রবন্ধ 9 ঘন্টা, কবিতা 12 ঘন্টা, আন্তর্জাতিক গল্প বা ভারতীয় কবিতা 12 ঘন্টা, ভাষা 22 ঘন্টা, বাংলা ভাষা ও সংস্কৃতি 25 ঘন্টা। সেমিস্টার 2 60 ঘন্টা, তার মধ্যে থাকছে গল্প 10 ঘন্টা, কবিতা 9 ঘন্টা, নাটক 6 ঘন্টা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 12 ঘন্টা, বাংলা ভাষা ও সংস্কৃতি 13 ঘন্টা এবং প্রবন্ধ রচনা 10 ঘন্টা। এরপর হলো প্রকল্প 30 ঘন্টা, আর একটা হলো হোম অ্যাসাইনমেন্ট 20 ঘন্টা। এই হোম অ্যাসাইনমেন্টের মধ্যে আপনারা বাচ্চাদের মানে স্টুডেন্টদের আপনারা কোয়েশ্চেন আনসার তৈরি করা বা প্রকল্পে যেটুকুন তারা যদি তৈরি হতে না পারলেও ক্লাস সময়সীমার মধ্যে তারা বাড়িতেও এগুলো করতে পারে, সেইটা সব মিলিয়ে হোম অ্যাসাইনমেন্ট 20 ঘন্টা। এর পরবর্তী হলো দ্বাদশ শ্রেণীর সময়সীমা, পাঠদানের সময়সীমা। সেখানেও সেমিস্টার 3 90 ঘন্টা, সেমিস্টার 4 60 ঘন্টা। সেমিস্টার 3 90 ঘন্টার মধ্যে পড়ছে গল্প 10 ঘন্টা, প্রবন্ধ 9 ঘন্টা, কবিতা 12 ঘন্টা, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা 12 ঘন্টা, ভাষা 22 ঘন্টা, বাংলার ভাষা ও সংস্কৃতি 25 ঘন্টা। সেমিস্টার 4 60 ঘন্টা, যেটা সেখানে গল্প 10 ঘন্টা, কবিতা 9 ঘন্টা, নাটক 6 ঘন্টা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 15 ঘন্টা, বাংলা ভাষা ও সংস্কৃতি 10 ঘন্টা, প্রবন্ধ রচনা 10 ঘন্টা, প্রকল্প 30 ঘন্টা, হোম অ্যাসাইনমেন্ট 20 ঘন্টা। এখানেও একই কথা বলবো, তারা যেন নিজেরাই বাড়িতে একটু প্রশ্ন তৈরি করতে, নিজেরাই কোন একটা পড়ে তারা নোট বইয়ের বাইরেও প্রশ্ন কতটা হতে পারে সেটা তো শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যেটা শেখাচ্ছেন তারা তার থেকে প্রশ্ন তৈরি করতে পারে বাড়িতে। প্রকল্প যদি তাদের ক্লাসের মধ্যে শেষ করতে না পারে তারা সেটা প্রকল্পটাও বাড়িতে হোম অ্যাসাইনমেন্টে কাজ করেও তারা তৈরি করতে পারে। এরপর আমরা আসছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্ন অনুসারে নম্বর বিভাজন। নম্বর বিভাজনের ক্ষেত্রে প্রথমেরটা হলো নম্বর আর তারপরেরটা হলো সংখ্যা। একাদশ শ্রেণীর সেমিস্টার 1 গল্প 1 নম্বরে 8টা প্রশ্ন থাকবে, টোটাল নম্বর হলো 8। প্রবন্ধ 1 নম্বরে 5টা প্রশ্ন থাকবে, টোটাল নম্বর 5। কবিতা 1 নম্বরে 7টা প্রশ্ন থাকবে, টোটাল নম্বর 7। ভারত আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা 1 নম্বরে 5টা প্রশ্ন থাকবে, টোটাল নম্বর 5। ভাষা 1 নম্বরে 10টা প্রশ্ন থাকবে, টোটাল নম্বর 10। বাংলা ভাষা ও সংস্কৃতি 1 নম্বরে 5টা প্রশ্ন থাকবে, টোটাল নম্বর 5। একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এইখানে একটি বিষয় আমরা বলে নেব, যেটা ক্লারিফাই করে নিচ্ছি, যেটা হলো এখানে যে সাবেক আমরা যেভাবে 12-এর কোশ্চেন করি সেখানে নম্বরটা হয়ে যাচ্ছে 40, কিন্তু 40 নম্বরের মধ্যে আমরা 5-এর কোশ্চেন করব। 5টাকে আমরা ভাঙতেও পারি, 2 + 3 = 5 করতে পারি, আবার শুধু 5 করতে পারি। আবার কখনো যেখানে বেশি নম্বর থাকবে সেখানে 2 + 3 2 + 3 আবার একটা 5 এরকম ভাবেও আমরা করতে পারি 4টে কোশ্চেনের জায়গায়। আবার শুধু 2 + 3 কোশ্চেনও করতে পারি। এই প্রসঙ্গে এটা হলো সবটাই শিক্ষক শিক্ষিকাদের এবং যারা পেপার সেটার তারা যারা কোয়েশ্চেন করছেন প্রশ্ন করছেন তাদের উপর নির্ভর করবে। 5 নম্বরের ক্ষেত্রে আমরা বলবো যে মনে করুন কোনো চরিত্র বিশ্লেষণ দেওয়া হলো বা কোনো নামকরণ দেওয়া হলো, কোনো কবিতা বা কোনো গল্প বা নাটক, কোনো চরিত্র, এগুলোর ক্ষেত্রে আমরা 5 নম্বরে কোশ্চেন করব। কিন্তু এর থেকে অন্য রকম থাকলে আমরা 2 এবং 3 নম্বরে কোশ্চেন করব। এই প্রসঙ্গে একটা কথা বারবার বলছি, মানে আমাদের বলার কথা, যেটা হলো কোনো মতেই আমরা 1 + 4 এর প্রশ্ন করব না। 1 + 4 এর প্রশ্ন করব না এই কারণে 1 আমরা
অলরেডি এমসিকিউতে প্রচুর কোশ্চেন, 40টা কোশ্চেন 1 নম্বরের আমরা দিয়ে রেখেছি। তাই মাননীয় সংসদে মানে যারা আছেন তাদের সামনে আলোচনায় যেটা আমাদের ঠিক হয়েছে যে সেমিস্টার 2তে কোনো 1 নম্বরের প্রশ্ন আমরা দেবো না, সেখানে আমরা 2 থেকে শুরু করব। এরপরে আসছি গল্পেতে, যেটা 5 নম্বরের একটা কোশ্চেন, সেটা 5 নম্বরেরও হতে পারে বা 2+3-এরও হতে পারে। সেটা মোট নম্বর হবে গল্প থেকে 5, কবিতা থেকে হবে 5, নাটক থেকে হবে 5 এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 2টো 5 নম্বরের কোশ্চেন হবে। এবার হয় 5-5ও দিতে পারে, নয় 2+3, 2+3ও দেওয়া যায়, আবার 2+3+5 এরকম ভাবেও দেওয়া যায়। মোট নম্বর হলো 10। বাংলা ভাষা ও সংস্কৃতি থেকেও 5 নম্বরেরই কোশ্চেন হবে। প্রবন্ধ রচনা, সেখানে আর কোনো 2+3 ভাগ হবে না, সেখানে 10 নম্বরেরই প্রশ্ন হবে এবং অবশ্যই বিকল্প কোশ্চেন থাকবে। প্রকল্প থেকে থাকছে 20 নম্বরে, যেটা আপনারা এখনো করার। তবে সবসময় মাথায় রাখতে হবে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-এই আমরা প্রকল্পের নম্বরটা যোগ করব। ইচ্ছা থাকলে, আপনার যদি সময় থাকে আপনাদের, তাহলে আপনারা ফার্স্ট সেমিস্টারেই প্রকল্প শুরু করতে পারেন, কিন্তু নম্বরটা দিতে হবে গিয়ে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4। এরপর দ্বাদশ শ্রেণীর নম্বর বিভাজন, সেই দ্বাদশ শ্রেণীও সেমিস্টার 3, সেখানে গল্প থাকছে 1 নম্বরের 8টা প্রশ্ন থাকবে, মোট নম্বর 8। প্রবন্ধে 1 নম্বরের 5টা প্রশ্ন থাকবে, মোট নম্বর 5। কবিতায় 1 নম্বরে 7টা প্রশ্ন থাকবে, মোট নম্বর 7। ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা 1 নম্বরে 5টা প্রশ্ন থাকবে, মোট নম্বর 5। ভাষা 1 নম্বরে 10টা প্রশ্ন থাকবে, মোট নম্বর 10। বাংলা ভাষা ও সংস্কৃতি 1 নম্বরে 5টা প্রশ্ন থাকবে, মোট নম্বর 5। আর দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4-এর ক্ষেত্রে, সেমিস্টার 2-এর ক্ষেত্রেও যা বলেছি, সেমিস্টার 4-এর ক্ষেত্রেও একই কথা। 5 নম্বরের কোয়েশ্চেন হতে পারে বা 2+3 প্রশ্ন হতে পারে। যেটাই হোক না কেন, সেটাতে আমরা মেনলি 5 নম্বরের প্রশ্নগুলো দিয়ে থাকি। নামকরণ, চরিত্র বিশ্লেষণ বা বিশ্লেষণধর্মী, এগুলোর জন্য আমরা 5 নম্বরের প্রশ্ন দিই। 2+3 কোশ্চেনও আমরা রাখবো, অবশ্যই রাখবো, এই কারণেই যে স্টুডেন্টদের, বিশেষত ছাত্রছাত্রীদের নম্বর পাওয়ার জন্য তো আমাদের একটা ব্যবস্থা করতে হয়। সেখানে 2+3 কোশ্চেন আমরা অবশ্যই রাখবো, বিকল্প প্রশ্নও রাখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি গল্পের 5 নম্বরে একটাই হবে কোশ্চেন, সেটা 5 নম্বরে। এবার 5 নম্বরও হতে পারে, 2+3-এর প্রশ্ন হতে পারে। কবিতাতেও একটাই প্রশ্ন থাকবে, যেটা হলো 5 নম্বর। একটা প্রশ্ন নয়, মানে বিকল্প প্রশ্ন থাকবে, লিখতে হবে মানে একটাই। বিকল্প প্রশ্ন অবশ্যই থাকতে পারে, কিন্তু লিখতে হবে একটা, সেটা 5 নম্বরে। সেটা 2+3ও হতে পারে, শুধু 5ও হতে পারে। নাটকের ক্ষেত্রেও একই ব্যাপার, 5 নম্বরে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের থেকে 2টো কোশ্চেন হবে, 5+10। এই 5 নম্বরটা আপনারা ভাগ করে নিতে পারেন 2+3 করে, আবার শুধু 5ও দিতে পারেন। সবটাই পেপার সেটার বা শিক্ষক শিক্ষিকাদের ওপর নির্ভর করবে। বাংলা ভাষা ও সংস্কৃতিতে একটাই প্রশ্ন থাকবে, যেটা হলো 5, মানে উত্তরটা একটাই। সব ক্ষেত্রেই কিন্তু বিকল্প কোশ্চেন থাকবে এবং সেটা 2+3ও হতে পারে, আবার শুধু 5ও হতে পারে। প্রবন্ধ রচনা অবশ্যই 10 নম্বরে, আর প্রকল্প 20 নম্বর, যেটা 4th সেমিস্টারে আমরা যোগ করব নম্বরটা। অবশ্যই এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নেওয়া দরকার যে 3rd এবং 4th সেমিস্টার দুটোই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজন করবে, আর 1 এবং 2 সেমিস্টার স্কুলে হবে, অনুষ্ঠিত হবে। আচ্ছা, এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতির বিস্তারিত আলোচনা। আমাদের যে পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি শিক্ষাবর্ষে একটি করে পরীক্ষা হতো, কিন্তু বর্তমানে আমরা সেমিস্টার পদ্ধতির মধ্যে ঢুকে গেলাম এবং দেখা গেল যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টে সেমিস্টারে 2টো শিক্ষাবর্ষকে ভাগ করা হয়েছে। এবার একাদশ এবং দ্বাদশ শ্রেণী দুটো ক্ষেত্রে কি হবে, 2টো করে সেমিস্টার হবে। একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার, প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার, আর দ্বাদশ শ্রেণীতে তেমনি 2টো সেমিস্টার, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। একাদশ প্রত্যেকটি সেমিস্টার আমাদের এই বাংলার ক্ষেত্রে হয়েছে
40, 40, 20, অর্থাৎ প্রথম সেমিস্টার 40, দ্বিতীয় সেমিস্টার 40 এবং প্রজেক্টের 20। আবার দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও 40, 40 এবং 20। এই যে প্রথম সেমিস্টার 20, প্রথম সেমিস্টার 40, এটা এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে। 40টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 1 নাম্বার, কোনো অপশনাল কোশ্চেন থাকবে না। ওএমআর এ পরীক্ষা হবে এবং এই ওএমআর শিট কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া আছে। স্কুলগুলো অর্থাৎ আমরা কি করব, এই ওএমআরটা আমরা ডাউনলোড করে নেব। তাহলে আমাদের প্রত্যেক প্রশ্নের মান 1 হলো, কোনো বিকল্প প্রশ্ন এখানে থাকলো না, 40টা প্রশ্নই আমাদের অ্যান্সার করতে হলো। আমরা দ্বিতীয় সেমিস্টারে চলে যাচ্ছি। দ্বিতীয় সেমিস্টারে এসএকিউ, ডিকিউ, এলকিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, বিশ্লেষণধর্মিক বা উত্তর ভিত্তিক প্রশ্ন এবং অতি দীর্ঘ বা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, এই ধরনের প্রশ্ন থাকবে। এবার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, যেটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেখানে মার্কস দেওয়া আছে 2 এবং 3। অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দুটো টাইপের আছে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 হচ্ছে 2 মার্কস এবং টাইপ 2 হচ্ছে 3 মার্কস। আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন বা লং কোশ্চেন, এগুলো যেটা আছে সেটা 5 এবং 10, যেখানটায় 5-এরও কোশ্চেন আছে এবং 10 কেবলমাত্র, আলাদা করে দিচ্ছি, 10 কেবলমাত্র প্রবন্ধ রচনার ক্ষেত্রেই ব্যবহৃত হবে। অর্থাৎ অতি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন কেবলমাত্র প্রবন্ধ একটাই থাকবে, একাদশ শ্রেণীতেও একটা থাকবে এবং দ্বাদশ শ্রেণীতেও একটা থাকবে, এটা আলাদা হয়ে গেল। এবার শর্ট অ্যান্সার টাইপ আর ডেসক্রিপটিভ টাইপটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে, দিদি আমার ম্যাডাম বলেছেন যে 2+3 করে একটা 5 হবে, আবার শুধু 5ও হতে পারে। অর্থাৎ টাইপ 1, টাইপ 2 দুটো প্রশ্নই থাকবে, কিন্তু সেটা যোগ করে দেখা যাচ্ছে 5 আসছে, আবার ডাইরেক্ট কোনো প্রশ্ন 5 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে কোনো রিজিড হইনি। এটা আমরা আমাদের ছেলেমেয়েদের বিষয়গুলো ছেলেমেয়েদের কাছ থেকে পাওয়ার জন্য, অন দ্য আদার হ্যান্ড টিচারের প্রশ্ন করার সুবিধার্থে, যেমন চর্যাপদের কবে কোথায় আবিষ্কৃত হয়েছিল কিংবা শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডগুলো লেখো, এরপরে যে কোনো একটা খণ্ডের বিবরণ দাও, তাহলে 2+3-এর কোশ্চেন খুব ভালো হবে। কিন্তু যদি এখন আমি জীবনানন্দ দাশের কাব্যগুলোর পরিচয় দিতে বলি, বা রবীন্দ্রনাথের নাটক সম্বন্ধে বলি, বা বিভূতিভূষণের উপন্যাসগুলো নিয়ে বলি, সেখানে কিন্তু 5 নম্বরের কোশ্চেন। অর্থাৎ যদি এটা 2 আর 3-এর মধ্যে রাখতে হয়, আর সেটা থেকে যদি বেরোতে না পারি, তাহলে পরবর্তী অনার্স লেভেলে যখন ওরা সাহিত্যের ইতিহাসটা একটা বিস্তৃতভাবে পড়বে বা যে কোনো প্রশ্ন ওরা বিস্তৃতভাবে পড়বে, সেক্ষেত্রে কিন্তু ওরা যদি খুবই 5 নাম্বার কমে যায়, তাহলে কিন্তু ওরা আর পারবেই না। আবার অন্যভাবে যেটা আমাদের দেখতে হবে, 2-3 যদি একেবারেই উঠিয়ে দিই, তাহলেও কিন্তু ওদের মার্কসটা ভালো হবে না। দুটো দিকেই আমরা ভাববো, ওদের মার্কসটাও উঠুক, আবার কিছুটা ওদের লেখারও প্র্যাকটিস হোক, ওরা বিষয়গুলো দিতেও শিখুক যে কিভাবে বিষয়গুলো উপস্থাপনা করতে হবে। সেই জন্য এখানে 2, 3, 5 এই জায়গাটা কিন্তু রিজিড নয়, প্রশ্নকর্তার উপরে থাকছে। আচ্ছা, এখানে সংসদের নমুনা প্রশ্ন মোটামুটি ওটা দেখা যেতে পারে, আপনারা এর থেকে আরো ভালো প্রশ্ন করবেন আমি জানি। এবং প্রকল্প 20 মার্কসের হবে, এটা তো বলেছেন। এবার সবসময় বছরের শুরু থেকে, যখন থেকে আপনার মনে হয় আমাদের প্রকল্প আমরা করাবো, কিন্তু একদম বছরের শেষে গিয়ে 40-40-20 মার্কস দিয়ে একটা 40-40-20 করে একটা মার্কশিট আমরা প্রোভাইড করব, যেটা একাদশ শ্রেণীটা স্কুল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে। দ্বাদশ শ্রেণী সেম, সেই 40-40-20, 40 সেই এমসিকিউ, কোনো এক্সট্রা কোশ্চেন থাকছে না, ওএমআর শিটে পরীক্ষা হচ্ছে এবং এটা সম্পূর্ণভাবে সংসদ কর্তৃক পরীক্ষা বিহিত হবে এবং সংসদ এটা ইভ্যালুয়েশন করবে, কম্পিউটারে ইভ্যালুয়েশন হবে। সুতরাং এটা পুরোপুরি ছেলে মেয়েদের ওপরে, মানে ছেলেমেয়েরা সংসদের নির্ধারিত প্রশ্নপত্রে এবং তাদের যেভাবে মূল্যায়ন হবে সেইভাবে তাদেরকে প্রস্তুত হতে হবে, সেভাবে আমরা তাদেরকে প্রস্তুত করব। আর দ্বিতীয় সেমিস্টার সেটাও সংসদ গ্রহণ করবে, সেখানেও সেই এসএকিউ 2, 3, ডিকিউ, এলকিউ 5-10 এবং এখানে কোনো 1 মার্কসের কোশ্চেন থাকবে না। তার কারণ এটা সংসদ আমাদের বলে দিয়েছিলেন যে এটা যেহেতু এমসিকিউ হয়ে যাচ্ছে, তাই এখানে 4+1 কখনোই হবে না। এটা সংসদের নমুনা প্রশ্ন দেখা যেতে পারে। আর প্রকল্প 20 মার্কসের হবে, আর দুটো সেমিস্টার এবং প্রকল্প মিলিয়ে ফাইনাল মার্কসটা হবে, যেটা সম্পূর্ণভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিয়ন্ত্রণ করবে। এবারে আসছি আমি কিছু প্রশ্নের ধরন। আমাদের যে সেমিস্টার পদ্ধতিটা
এলো, এই সেমিস্টার পদ্ধতিতে আমরা প্রশ্নটা কিভাবে আমরা করবো এ নিয়ে একটু ভাবনা চিন্তা যদি করি আমরা মোটামুটি এরকমভাবে ভাবতে পারি যে 50% কোশ্চেন আমরা খুব ফ্ল্যাট কোশ্চেন করব, সিম্পল বেসড কোশ্চেন করব, যেখানে খুব সাধারণভাবে আমাদের অধিক সংখ্যক ছাত্রছাত্রীদের কথা ভেবে যে যারা খুব সহজেই ওই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। 30% কোশ্চেন আমরা আরেকটু লেভেলটা হাই করে দেবো, যেখানটা একটু তাদের তফাৎটা একটু করে নিতে পারবো, যে যেখানটা একটু বুদ্ধির প্রকাশ বা একটু মেমোরির টেস্ট হয়ে যাচ্ছে বা একটু যুক্তির হয়ে যাচ্ছে এইভাবে। আর 20% কোশ্চেন আমরা ক্রিম ছাত্রছাত্রীদের জন্য করে নেবো, একদম মানে অত্যন্ত মেধাবী বা একদম মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, যেখানটা একদম ওদেরকে আলাদা করে ফেলতে পারি, অর্থাৎ মুড়ির সাথে মিছরি আলাদা হয়ে যেতে পারে। তো মোটামুটি তবে সব ছেলেমেয়েরা আমরা জানি আমরা পড়াবো এবং আমাদের সব ছেলেমেয়েরাই সব অ্যান্সার করবে এবং ভীষণ ভালো রেজাল্ট করবে। আচ্ছা, প্রশ্নের ধরন: সঠিক বিকল্প নির্বাচন, বোধমূলক প্রশ্ন, শূন্যস্থান পূরণ, ক্রম অনুযায়ী সাজানো, স্তম্ভ মেলাও, সঠিক বা ভুল নির্বাচন অর্থাৎ সত্য মিথ্যা, বিবৃতি ও কারণ নির্দেশক এবং ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। এইবার এই প্রশ্নগুলোকে আমি একটু ব্যাখ্যা করে দিই, মানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন সঠিক বিকল্প, এটা একদম সিম্পলি বেসড এমসিকিউ। এখানে 4টে অপশান দেওয়া থাকবে, খুব সিম্পল একটা তথ্য দেওয়া থাকবে। যেমন আমরা পুঁই মাচা গল্পে দেখছি, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ, কুচো মাছ, লোটে মাছ, খলসে মাছ। ছাত্র বা ছাত্রী গল্পটি পড়লে সহজে সঠিক বিকল্প বেছে নেবে। 2, বোধমূলক প্রশ্ন। এখানটায় তার কনসেপ্ট, তার ধারণাটা তৈরি হয়েছে কিনা, অর্থাৎ একটা গল্প পড়েছে, পুঁই মাচা গল্পটা পড়েছে, এবার পুঁই মাচা গল্পের মধ্যে প্রত্যেকটা শব্দ সম্বন্ধে তার ধারণা বা প্রত্যেকটা বিষয়বস্তুর ভেতরে সে ঢুকতে পেরেছে কিনা, তার ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা, সেইটা এই প্রশ্নের মধ্যে দিয়ে আমরা বুঝে নেব। যেমন যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কি? পাথরের মতো বোকা, পাথরের মতো শক্ত। যুগ যুগ ধরে মেয়েরা পুরুষের অত্যাচার নীরবে সহ্য করে আসছে, যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না। এখানটায় পাথরে বোকা শব্দটার অর্থ তাকে জানতে হবে, তাহলে সে সঠিক অপশন নিয়ে নেবে। এরপরে একই প্রশ্ন, বোধমূলক: তবে আমার বেলা লাঠি কেন? উদ্ধৃত মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? প্রতিবাদী মানসিকতা, যুক্তিপূর্ণ মানসিকতা, বিদ্রুপাত্মক মানসিকতা, নাস্তিক মানসিকতা। এখানে বিড়াল প্রবন্ধটা যখন তারা পড়বে তখন কিন্তু যদি প্রবন্ধের সম্বন্ধে তার ধারণা পরিষ্কার হয়ে যায়, তাহলে কিন্তু সে অন্তর্নিহিত অর্থ ধরে ফেলবে এবং সঠিক অপশন সে নিয়ে নেবে। এবারে আবার পুঁই মাচা থেকে আরেকটা শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে। এখানে হচ্ছে তার মেমোরি কতটা, তার মেমোরি স্মৃতিশক্তি তার কতটা প্রবল, বা স্মৃতিশক্তির ওপর স্মৃতিশক্তি নির্ভরতা বলতে পারি আমরা এই জায়গাটা। মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ড্যাশ, মানে শূন্যস্থান বার করে দিয়ে আসবে। থালাগুলো, চাদরগুলো, ইঁতুর ঘটগুলো, পুঁই ডাঁটাগুলো। অর্থাৎ গল্পটাকে এবার তাকে মনে রাখতে হবে এবং তাহলে কিন্তু সঠিক তথ্য সে নিয়ে নেবে। এবার ক্রম অনুযায়ী সাজানো, এখানটায় জাম্বলিং করা আছে, উল্টো পাল্টে করে দেওয়া আছে। এবার এটা জানতে গেলে, এটা সাজাতে গেলে তাকে কিন্তু গল্পটাকে মনে রাখতে হবে। যেমন নিমিলিত লোচনে আমি ভাবতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম। ডিউক বলিল ম্যাও, এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও। ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইল, আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। কয়ে আছে 1 2 3 4, ক্ষয়ে আছে 1 3 4 2, গয়ে আছে 4 2 1 3, ঘয়ে আছে 3 4 2 1। এই অপশানগুলো মধ্যে সঠিক অপশান একটা দেওয়া আছে এবং গল্পটাকে যদি সে মনে রাখে তাহলে কিন্তু সে ঠিকভাবে ক্রম অনুযায়ী সাজিয়ে ফেলবে। এবারে আসছে স্তম্ভ মেলাও, ম্যাচ দ্য কলাম। এখানটা আছে সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না রক্ত, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, কবির কোনো লিপিকার স্বর জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে বুকে নিয়ে মায়ের বেদনাশ্রু। এই ম্যাচটা সে তখনই করতে পারবে যখন সে কবিতাটাকে ভালো করে মনে রাখতে পারবে, অর্থাৎ কবিতাটাকে তাকে ভালো করে বারবার পড়তে হবে। এখানে এই অপশানগুলো আছে, একটি অপশান কারেক্ট, এই অপশানটা তখন সে বেছে নেবে। এবার হচ্ছে সত্য মিথ্যা, সঠিক বা ভুল নির্বাচন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হলো একটি সনেট,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি প্রথম পাওয়া যায় বন্ধু গৌরদাস বসাককে লেখা মাইকেলের একটি চিঠিতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদনের প্রথম সনেট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাগুলির অন্তর্গত। এখানে সত্য সত্য মিথ্যে মিথ্যে, সত্য মিথ্যে সত্য সত্য, সত্য মিথ্যে মিথ্যে সত্য, মিথ্যে মিথ্যে সত্য সত্য। এখানে যে অপশনগুলো আছে সে অপশনগুলো নেবে, কিন্তু এই কবিতাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কবিতাটার প্রেক্ষাপটও কিন্তু আমরা জানি, আমরা পড়ানোর সময় পড়িয়ে দিই। আমরা এই প্রেক্ষাপটগুলো যখন তাদের বলবো বিস্তৃতভাবে, তখন কিন্তু তারা এই তথ্যগুলো সম্বন্ধে ওয়াকিবহল থাকবে, জেনে যাবে এবং তারা ঠিক অপশনটা ঠিক বেছে নেবে। এবার হচ্ছে অ্যাসারশন অ্যান্ড রিজনিং, বিবৃতি এবং কারণ নির্দেশক। একটা বিবৃতি, একটা স্টেটমেন্ট দেওয়া হবে এবং সেখানকার সাথে একটা কারণ দেওয়া থাকবে, তার মধ্যে যেটা ঠিক সেটা তারা অ্যান্সার করবে, উত্তর দেবে। যেমন আমার হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, কারণ সহায়রী অন্নপূর্ণার মেয়ে খেন্তির আশীর্বাদ করেও বিয়ে হয়নি। এখানে বিকল্পগুলো কি আছে? এ এবং আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ। বি আছে অপশন এ এবং আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ নয়। এ এবং আর উভয়ই ভুল, এ ভুল আর ঠিক। অর্থাৎ অ্যাসারশন এবং রিজনিং এর মধ্যে চারটে সম্পর্ক দেওয়া আছে, যেটা সঠিক সেটা সে নেবে। এইটা বোঝার জন্য কিন্তু একটি ছাত্র বা ছাত্রীকে ভেতরে ঢুকতে হবে এবং ব্যাখ্যা বিশ্লেষণ তাকে জানতে হবে, তাহলে কিন্তু সে সম্পর্ক নির্ধারণ করতে পারবে বা এই প্রশ্ন সঠিক অ্যান্সার সে নিয়ে নেবে। এবার হচ্ছে কেস স্টাডি আছে, ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। কিছু গল্প, প্রবন্ধ বা সাহিত্যের ইতিহাস, ভাষা ইত্যাদি থেকে কিছু, এখানেও একটা কোনো লাইন, একটা স্টেটমেন্ট ইত্যাদি তুলে দেওয়া হবে এবং সেখান থেকে প্রশ্ন করা হবে। যেমন এখানে আছে বিড়াল প্রবন্ধ থেকে, যাদের অধিক ধন আছে তারা প্রয়োজনাতীত ধন সংগ্রহ না করে চোরের অর্থাৎ দরিদ্রের প্রতি মুখ তুলে চাইলে কি হতো? বিড়ালের মৎস্য চুরি আবশ্যক হতো, বিড়ালের দুগ্ধ চুরি করার প্রয়োজন পড়তো না, বিড়ালের পুষ্টি হতো, চোরের ফাঁসি হতো। এখানে বিড়াল প্রবন্ধটা তারা যখন ভালো করে পড়বে, তার অন্তর্নিহিত অর্থ বুঝবে এবং সমস্ত বিষয়টা তাদের কাছে পরিষ্কার হবে, তখন কিন্তু তারা এই কেস স্টাডি বা ক্ষেত্রভিত্তিক প্রশ্ন তারা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, ছেড়ে দাও। এবার হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এবার আমি একটু প্রশ্ন এমসিকিউতে ছিলাম, এবার আমি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। কি হলো? Recording in progress. সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আমরা দু টাইপ দিয়েছিলাম, টাইপ 1 এবং টাইপ 2। যেটা এসএকিউ 2 মার্কসের জন্য থাকবে, 3 মার্কসের জন্য থাকবে। 2 মার্কসের জন্য অর্থাৎ 2 নম্বরের জন্য 60টি শব্দে তাদের অ্যান্সার করতে হবে এবং 3 নম্বরের জন্য তাদের 90 শব্দের মধ্যে লিখতে হবে মোটামুটি। এবার 2 মার্কসের যেমন কোশ্চেন টাইপ 1-এ যেমন লালন শাহ কে ছিলেন, এবং আরেকটা কোশ্চেন এখানে রাখা আছে ভাব সম্মেলন কাকে বলে, এটা সবই 2 মার্কসের হবে। 3 মার্কসের টাইপ 2 কোশ্চেন এখানে দেওয়া আছে, পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। আরেকটা আছে ভাব সম্মেলন পত্রিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। এখানে আমরা টাইপ 1 এবং টাইপ 2 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করলাম। একটা 2 এবং একটা 3, একটা 60টা শব্দে, একটা 90টা শব্দে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 2 আর 3 কোনো একটা কবিতা থেকে 2, অন্য একটা কবিতা থেকে 3 কিন্তু করা যাবে না। যে কবিতা থেকেই নেওয়া হোক সেই কবিতা থেকেই কিন্তু 2, যেমন লালন শাহ কে ছিলেন আর পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো, এখানে কিন্তু মিলিয়ে দিয়ে 5 করা হবে। আর ভাব সম্মেলন কাকে বলে, ভাব সম্মেলন পত্রিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখা, অর্থাৎ একই বিভাগ থেকে কিন্তু প্রশ্ন নিতে হবে। আর একটা
হ্যাঁ, এবারে হচ্ছে বর্ণনামূলক বা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে 5 মার্কস আর 10 মার্কস। আমি প্রথমেই বলেছি 10 মার্কস একটি মাত্র প্রশ্ন থাকবে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। সেটা হচ্ছে প্রবন্ধ এবং 400 শব্দের মধ্যে লিখতে হবে, যেখানে 10% শব্দ কম বেশি হতে পারে। আর 5 মার্কসের জন্য 150। আমরা বরাবর এটা এইভাবে আমাদের এত বছর চলেও এসছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণী 5 মার্কসের প্রশ্ন আমরা 150 শব্দের মধ্যে লিখতাম। সেটা আমাদের মানে ছেলেমেয়েরা লিখতো, আমরা ছেলে মেয়েদেরকে সেভাবে তৈরি করতাম। এবার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। 5 মার্কসের যেমন আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ এবং মনোরমার মধ্যে, মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে নিজের ভাষায় লেখো। আর প্রবন্ধ একটা রচনা করতে হবে, যেমন মানুষ মানচিত্র অবলম্বনে একটা প্রবন্ধ, বিপক্ষের যুক্তি খণ্ডন করে সপক্ষে যুক্তিক্রম সাজিয়ে একটি প্রবন্ধ রচনা করা যাবে। এরপর আমরা আসছি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। কেন সিলেবাস পরিবর্তন করা হয়েছে? ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020, সেটা প্রত্যেকেই আপনারা জানেন, সেটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকারও তার থেকে কিছুটা নিয়ে নিজস্ব একটা আমাদের পলিসি তৈরি করেছে, এবং সেই পলিসিতে আমরা যখন সেমেস্টার সিস্টেম আসছে, সেই সেমেস্টার সিস্টেমে ভাগ করতে গিয়ে আমরা প্রয়োজনীয়তা অনুভব করেছি সিলেবাস পরিবর্তন করা। দীর্ঘ 2012-13 সাল থেকে যে সিলেবাসটা চলে আসছে, সেই সিলেবাসটা এখন একটু পরিবর্তন করাটাই কি ভালো নয়? কারণ মধুসূদনের ভাষা ধার করে আমরা বলতে পারি হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। মানে আমাদের বাংলা ভাষায় তো রত্নের শেষ নেই, খনি, রত্নের খনি। তো সেখান থেকে আমরা ওই একই এত বছর ধরে পড়ছি, তার থেকে তো আমরা একটু কিছু চেঞ্জ করতে পারি, কিছু নতুন কিছু নিয়ে আসতে পারি। যেমন আমরা দীর্ঘ বছর ধরে আমরা বৈষ্ণব পদাবলীর কোনো অংশই পড়িনি, অথচ বৈষ্ণব পদাবলী না পড়লে আমরা অনার্সের স্তরে বা তারও উঁচুতে গিয়ে বা সেখানে গিয়ে আমরা চৈতন্যকে বুঝবো কি করে? চৈতন্যকে বোঝার জন্য আমাদের রাধাকৃষ্ণের প্রেমকে তো আমাদের বুঝতেই হবে। তো সেই হিসেবে আমরা রেখেছি সিলেবাস পরিবর্তনের সময়, যেমন রেখেছি মধ্যযুগের ভাব সম্মেলন বা বিদ্যাপতিকে, তেমনি আধুনিক, একদম আধুনিক যুগের শ্রীজাতের কবিতাকেও আমরা এই সিলেবাস পরিবর্তনে রেখেছি। বিভিন্ন দিকটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ছিল না সেরকম ভাবে কিছু নিয়ে এসেছি। কি করব আবার প্রথম থেকে? হ্যাঁ, তো সেইভাবে আমরা এই ভাবনা চিন্তা করে আমরা সিলেবাসটাকে পরিবর্তন করেছি। এই সিলেবাস পরিবর্তনের সমস্ত জায়গাটাকে আমরা বোঝার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের ছুটিকে নিয়ে এসেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরকে নিয়ে এসেছি, আমরা সৈয়দ মুজতবা আলীর রম্য রচনা নিয়ে এসেছি। রম্য রচনা সম্বন্ধেও ছাত্রছাত্রীরা যাতে শিখতে পারে, জানতে পারে, পরবর্তীতে সৈয়দ মুজতবা আলীকে নিয়ে তারা গবেষণাও করতে পারে। আমরা এই সমস্ত দিকগুলো ভাবনা চিন্তা করে আমরা এটা করেছি, কিন্তু ভাষাটাকে আমরা খুব একটা বেশি চেঞ্জ করতে পারিনি, কারণ আমাদের সময়টা খুব অল্প ছিল, সীমিত সময়ের মধ্যে আমরা এত কিছু করে উঠতে পারিনি। তাই আমরা এই দিকটা সামলেছি, ওই দিকটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি। যে আগে প্রাচীন যে এতদিন ধরে যে ভাষার বই পড়ানো হচ্ছে সাহিত্যের ইতিহাস, সেটাকে আমরা দুটো ভাগ করে দিয়েছি, দুটো ভাগে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে আমরা ভাগ করে দিয়েছি। এরপর আসছে 2 ও 3 মার্কসে আলাদা বিভাগ হবে কিনা। আলাদা কোনো বিভাগ হচ্ছে না, হয় 5, 9, 2+3, এইভাবেই আমাদের আলাদা বিভাগ হচ্ছে। বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে 5 মার্কস বিভক্ত করে কি 2, 3 হতে পারে? আপনারাই বলুন না। কোনো একজন যে তার চরিত্র বিশ্লেষণ করছেন সেখানে কি 2+3 হয়? আবার কোনো একটা কবিতার নামকরণ হচ্ছে সেখানে কি 2+3 হয় না। সেই 2+3 যেখানে হবে সেইটুকুনি সেটা আমরা করতে পারবো, বাদ বাকিটা অবশ্যই আমরা 5-এ যাব, কারণ বর্ণনামূলক প্রশ্ন এটা সমস্তটাই শিক্ষক শিক্ষিকারা বা যারা পেপার সেটার তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে
আমরা আপনাদের কোয়েশ্চেন নেব, প্রশ্ন নেব। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। সুস্মিতা মণ্ডল, ফোনটা আনমিউট করুন। হ্যালো হ্যালো, সুস্মিতা মণ্ডল, সুস্মিতা মণ্ডল, ফোনটা আনমিউট করুন। হ্যাঁ সৌমি, হ্যাঁ সুস্মিতা মণ্ডল, আপনার জেলা এবং স্কুলের নামটা একটু বলুন। নদিয়া জেলা মাঝেরচর সত্যেন্দ্র রায় স্মৃতি বিদ্যাপীঠ। আচ্ছা বলুন, প্রশ্নটা বলুন। থ্যাংক ইউ ম্যাম। আর কিছু? হ্যাঁ না, প্রশ্নটা বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, প্রশ্নটা বলুন। না প্রশ্নটা ম্যাম, আমি আসলে বলতে চাইছিলাম যে আমাদের এই কোয়েশ্চেনটা করা হয়ে গেল, এর আগের হলে খুব ভালো হতো। আর একটু আগে যদি আমরা জানতে পারতাম, এটা আমার মনে হলো, তাই বলছি। এটা তো আমাদের সবটাই হচ্ছে আর কি, সংসার যত সময়, তাড়াতাড়ি পাচ্ছে ব্যাপারটাকে নিয়ে অনেকটা কাজটা অনেকটা করছে। বিস্তৃত কাজ তো, এবছর প্রথম শুরু, সেই জন্য একটু এই বছরটা একটু অসুবিধা হলো, ঠিক। এরপরে এরপর ঠিক থেকে হয়ে আর যাবে, অসুবিধা হবে না। এরপর আর অসুবিধা হবে ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ থ্যাংক ঠিক ইউ, আছে ম্যাম, থ্যাংক ইউ। এরপরে নেক্সট সমরেন্দ্রনাথ বাগ। সমরেন্দ্রনাথ না, হ্যাঁ, সমরেন্দ্রনাথ বাগ, বাগ। সমরেন্দ্রনাথ সমরেন্দ্রনাথ বাগ, দীপিকা, সমরেন্দ্রনাথ বাগ। আপনি আছেন, হাত তুলে আছেন, দেখতে পাচ্ছি। সমরেন্দ্রনাথ বাগ, আপনি আনমিউট করে আপনার প্রশ্ন থাকলে একটু বলুন। হ্যালো, সমরেন্দ্রনাথ বাগ, আপনার ফোনটা আনমিউট। হ্যাঁ আপনার জেলা আর স্কুলের নামটা বলবেন। পূর্ব বর্ধমান হ্যাঁ আর সামন্তী হাই স্কুল। বাহ, বলুন প্রশ্নটা বলুন। পূর্ব বর্ধমান সামন্তী হাই স্কুল। ঠিক আছে, প্রশ্নটা বলুন। আপনার প্রশ্ন বলুন। হ্যালো, প্রশ্ন করব? হ্যাঁ করুন। আপনি তো হাত তুলে আছেন হ্যাঁ। প্রশ্ন করার জন্য, তাই আমরা জানতে চাইছি কি প্রশ্ন আছে আপনার। বলুন। টাইমটা খুব শর্ট, সেটাই ব্যাপারে বলছিলাম। হ্যাঁ এত শর্ট টাইমে আর কিছু না। কি শর্ট মানে কোন টাইমটা, পড়ানোর নাকি? হ্যাঁ পড়ানোর সিলেবাসটা, এই যে হ্যাঁ। সেমিস্টার 1 এ দেখছি খুব মানে এই হ্যাঁ actually, বেকার। হ্যাঁ, এই প্রকৃতপক্ষে বছরটা তো একটু একটু প্রবলেম হচ্ছে, সামনের বছর থেকে আর এত প্রবলেম হবে না। এই বছর বই বেরোনো, সিলেবাস রেডি করা একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ। আশা করছি সামনের সামনের বছর বছর থেকে থেকে আর হবে কিছুই না। অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। হুম। নেক্সট নেক্সট সৌমি আচারিয়া, সৌমি আচার্য। হ্যাঁ নেক্সট হ্যাঁ, সৌমি আচারিয়া। ফোনটা আনমিউট করুন। হ্যাঁ বলুন আপনার জেলা। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যালো ম্যাম, আমি জেলা। হ্যাঁ আমি নদিয়া জেলার দরাপুর হাই স্কুল থেকে বলছি। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ ম্যাম, আমি যেটা একটা ছোট্ট বিষয় একটু আমার মনে হচ্ছে বুঝতে আমি পারিনি, সেটা হচ্ছে এই সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার, হ্যাঁ এটা কি সংসদ থেকে কোশ্চেন আসবে না আমরাই না, করবো? সেকেন্ড সেমিস্টারটা স্কুল করবে আর ফোর্থটা সংসদ, থার্ড এবং ফোর্থ সংসদ করবে। এক এবং দ্বাদশ দুই, শ্রেণীর, হ্যাঁ। দ্বাদশ শ্রেণীর হ্যাঁ, বুঝতে পেরেছি। সেমিস্টারই কাউন্সিলের। ঠিক আছে, ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। নেক্সট দেবব্রত, দেবব্রত রয়, দেবব্রত রয়। আপনি আছেন? দেবব্রত রয়, ফোনটা আনমিউট করুন। হ্যালো হ্যালো, দেবব্রত রয় স্যার, আপনি ফোনটা আনমিউট করুন। হ্যালো, দেবব্রত রয়। আচ্ছা, স্বস্তি ব্যানার্জি কে আছে? স্বস্তি ব্যানার্জি, ফোনটা। হ্যাঁ হ্যাঁ, আপনার হ্যাঁ ম্যাডাম, আপনার জেলা আর স্কুলের নামটা বলবেন প্লিজ। আমি নদিয়া ডিস্ট্রিক্টের ভালুকা হাই স্কুল থেকে বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন ম্যাডাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্টের হ্যাঁ। হ্যাঁ ভালুকা হাই স্কুল থেকে হ্যাঁ বলছি। শুনতে পেয়েছি, বলুন বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আমার স্কুলের নাম হচ্ছে ভালুকা হাই স্কুল। হ্যাঁ শুনেছি, বলুন। হ্যাঁ
আপনার প্রশ্ন না বলুন। এমনি না আমার এমনি প্রশ্ন কিছু নেই, আচ্ছা এমনি শুনছি আর কি। আচ্ছা 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 Thank আপনার you. হাতটা Thank তোলা you. আছে তো, Thank তাই you. জন্য আমরা থ্যাংক ইউ। নেক্সট। ও না, আমি তখন পেশেন্ট এর সময় ওটা হয়ে গেছিল। ও আচ্ছা, তাহলে ফোনটা এবার মিউট করে দিন। আপনি মিউট করে দিন ফোন। এরপর আছেন লিটন ভদ্র, ভদ্র। এরপর আছেন লিটন ভদ্র। লিটন, হ্যাঁ বলুন হ্যাঁ আপনার ম্যাডাম, জেলা। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। জেলা আর স্কুল? আমার জেলা জলপাইগুড়ি, আচ্ছা। জেলা জলপাইগুড়ি, আচ্ছা, স্কুলের আচ্ছা। নাম বনিজহাট হাই স্কুল। বাহ, বলুন। হ্যাঁ, বলছি যে ম্যাডাম আমাদের ফার্স্ট সেমিস্টার তো 1 ঘন্টা 15 মিনিট সময় রাখা হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড সেমিস্টারের জন্য কি সেম টাইমই রাখা হয়েছে? সেকেন্ড সেমিস্টারটা এটা একটু আপনাদের একটু ওয়েবসাইটে যথাসময়ে বেরিয়ে যাবে, একটু দেখে নিতে হবে। আমরা এই ব্যাপারে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কারণ কি বলুন তো, ফার্স্ট হ্যাঁ। সেমিস্টারে যেমন অসুবিধা হবে না, যেহেতু এমসিকিউ বেস, হ্যাঁ। ওখানে সময়টা একটু কম লাগবে, হ্যাঁ। কিন্তু সেকেন্ড সেমিস্টারের নাম্বার লিখতে হবে, ডিউরেশনটা তো হ্যাঁ। একই আছে, হ্যাঁ। 40 নাম্বারই, কিন্তু হ্যাঁ। সেখানে লিখতে হবে। লিখতে সেই হবে, ক্ষেত্রে যদি ঠিক। সময়টা ভালো যদি ভালো 1 প্রশ্ন, ঘন্টা হ্যাঁ। 15 মিনিটই থাকে, হ্যাঁ, তাহলে সেই একদম ক্ষেত্রে ওখানটা, ছাত্রছাত্রীদের হ্যাঁ। আমার মনে হয় একটু হ্যাঁ, সমস্যার হ্যাঁ, সম্মুখীন ওখানটা- হবে আর ওখানটা কি। খুব সম্ভবত 2 ঘন্টা হবে। ওখানটা তবুও 2 ঘন্টা। তবুও আমরা সংসদকে আমরা এই ব্যাপারে যাতে নোটিফিকেশন বেরিয়ে যায় আমরা বলবো। একদম। 2 ঘন্টা। থ্যাংক ইউ মাস্টারমশাই। হুম। নেক্সট। নেক্সট কে আছেন? প্রদীপ কুমার তরফদার। প্রদীপ কুমার তরফদার স্যার, আপনার ফোনটা আনমিউট করুন। প্রদীপ কুমার তরফদার, ফোনটা আনমিউট করুন। ম্যাডাম, আমার তো হ্যাঁ। কিছু বলার না, আমি একটা চ্যাট করছিলাম, বুঝলেন? ও আচ্ছা, বেশ। আমি একটা চ্যাটে লিখছিলাম, হ্যাঁ, যে প্যাটার্নটা খুব ভালো হয়েছে, একটু আগে আরো কয়েক বছর আগে হলে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, এই চ্যাটটি বেশ আচ্ছা, তো আচ্ছা, খুব আচ্ছা। ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ মাস্টারমশাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এরপরে নেক্সট সোমনাথ কর। সোমনাথ কর, ফোনটা আনমিউট করুন। সোমনাথ কর, হ্যাঁ আনমিউট করুন, বলুন। ম্যাডাম নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জেলার স্কুল। আচ্ছা ম্যাডাম, জেলা মুর্শিদাবাদ নিমতিতা জিবি ইনস্টিটিউশন। আচ্ছা বলুন। আপনাদের এতক্ষণ ধরে বিশ্লেষণ শুনলাম ম্যাডাম, হ্যাঁ। অত্যন্ত প্রাঞ্জল ভাবে আপনারা ব্যাখ্যা করেছেন সমস্ত কিছু। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারকেও ধন্যবাদ, তারা সিলেবাসে আধুনিকীকরণ করেছে। ধন্যবাদ। আমরা তো কল্পনাই করতে পারি না যে এখনকার ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা শ্রীজাতর কবিতা পড়বে এবং তারা জানবে শ্রীজাত সম্পর্কে। এটা তাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমি যেটা জানতে চাইছি, আপনারা আজকে যে বিষয়গুলি বিশ্লেষণ করলেন, হ্যাঁ সেই বিষয়গুলি কি আমরা খসড়া আকারে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে কি পাবো? তাহলে আমাদের পক্ষে সুবিধা হ্যাঁ, হয়। এটা ওই যে ইউটিউব চ্যানেল কাউন্সিলের এবং কাউন্সিলের নিজস্ব ফেসবুক, সেখানেও এই পুরোটাই আপলোড করে দেবে। কয়েকটা দিন অপেক্ষা করলে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ধন্যবাদ, মাস্টারমশাই, হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট। পরিমল গড়াই। পরিমল গড়াই, মাস্টারমশাই আপনার ফোনটা আনমিউট করুন। পরিমল গড়াই। গড়াই গড়াই। জি হ্যাঁ, জি গড়াই। এনটা সাইলেন্ট। এই গড়াই। গড়াই। পরিমল, হ্যাঁ গড়াই, ফোনটা আনমিউট করুন এবং এই হ্যালো অনেকে আছে ম্যাডাম, পরেরটা প্রকাশ রয় বাণিজ্যের হাট হাই স্কুল। আচ্ছা, প্রকাশ রয়। ওই যেখান থেকে উনি করলেন আর একজন ও আচ্ছা, অমল কুমার করণ। হ্যালো, অমল কুমার করণ, ফোনটা আনমিউট করুন স্যার। সঞ্জয় তরফদার যদি থাকেন অবশ্যই ফোনটা আনমিউট করে আপনার প্রশ্ন রাখতে পারেন। সঞ্জয় তরফদার। হ্যালো, পরিমল গড়াই কেন হচ্ছে না? কেউ আসছে না। কিছু ঝামেলা হচ্ছে।
আচ্ছা, অনেকক্ষণ ধরে বিশ্বজিৎ বিশ্বাস হাত তুলে আছেন, তারটা কি নিয়ে নেওয়া যাবে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বিশ্বজিৎ বিশ্বাস মাস্টারমশাই, হ্যাঁ, আপনার ফোনটা আনমিউট করুন। আচ্ছা, পেয়েছেন? প্রকাশ রয়, হ্যাঁ, প্রকাশ রয়, হ্যাঁ ম্যাম বলছি, আমি বলছি, জেলা, হ্যাঁ, আমি বলছি একটু আগে ব্যানার্জিহাট হাই স্কুল থেকে যে লিটন পত্র জানতে চেয়েছিলেন যে সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন হ্যাঁ, হচ্ছে মানে মানে সময় কতক্ষণ থাকবে? হ্যাঁ, আমি দেখছি ওয়েবসাইটে দেওয়াই আছে মানে 2 ঘন্টা থাকবে, হ্যাঁ, 3 দু থেকে ঘন্টা, 5টা হ্যাঁ, পরীক্ষা। 2 ঘন্টা, হ্যাঁ, ঘন্টাই আমরা হ্যাঁ, বললাম। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ঘন্টা জানালাম দেয়া, এখানে। হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ, 2 ঘন্টা। আচ্ছা, হুম, আর কোনো প্রশ্ন নেই, সব বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। নেক্সট বিশ্বজিৎ বাবুর প্রশ্নটা নিন। আচ্ছা, হ্যালো ম্যাম, হ্যালো, হ্যাঁ, আপনার জেলাটা, হ্যাঁ, আমি যে জেলা আর নদিয়া জেলার ফরিদপুর জগন্নাথ হাই স্কুল থেকে বলছি। বা বলুন। বলুন আপনার প্রশ্ন। সেকেন্ড সেমিস্টার এবং আপনারা যেটা বললেন কবিতা থেকে মোট 5 নম্বরের কোশ্চেন হবে, হ্যাঁ। কিন্তু আপনারা যে ডায়াগ্রামটা দেখিয়েছেন হুম, তাতে তো আমার মনে হয়েছে যে 2 নম্বরের একটা কোশ্চেন এবং 3 নম্বরের একটা কোশ্চেন হবে, হুম, এবং সহায়ক গ্রন্থ থেকে ডায়াগ্রাম অনুযায়ী 2 নম্বরের 2টো কোশ্চেন, 3 নম্বরের 2টো কোশ্চেন, question, টোটাল হ্যাঁ। 10 এরকম হবে। হ্যাঁ, কিন্তু না, আপনারা যেটা বলছেন মুখে, হ্যাঁ। আপনারা যেটা মুখে বলছেন তো সেটা বলছেন যে 5 নম্বরের কোশ্চেন হতে পারে 2 যোগ 3 এরকম, কিন্তু আমার যেটুকু মনে হয়েছে যে 2 নম্বরের 2টো কোশ্চেন, 3 নম্বরের 2টো কোশ্চেন, টোটাল সহায়ক গ্রন্থ হ্যাঁ, থেকে 10 মার্ক এরকম আমার মনে হয়। হ্যাঁ, আপনি এই জায়গাটা যদি একটু, একটু clear হ্যাঁ, করেন। আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথম হচ্ছে যে কবিতা থেকে আপনার 2+3, গদ্যে দেখুন 5 নম্বরের একটা কোশ্চেন দেওয়া আছে, যে 4টা আছে, আর কবিতায় 2+3 করে 5 আছে, আর সহায়ক যে গ্রন্থটা আছে তাতে 2টো 2-এর কোশ্চেন আছে আর 2টো 3-এর কোশ্চেন আছে। এবার আমরা যেটা বলতে চেয়েছি, হয়তো এটা নোটিফিকেশনও কাউন্সিল দিয়ে দেবে অচিরেই, সেটা হচ্ছে ওই 2 আর 3-এর 5 যেটা, সেইটা প্রশ্নের মানে প্রশ্নকর্তার সুবিধার্থে, বিষয়টা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেবার সুবিধার্থে, অর্থাৎ ওখানটায় রিজিট হব না আমরা। কেন হব না? যদি আমরা 2-3-এর মধ্যেই থেকে যাই, ধরুন কবিতা 2-3-এর মধ্যেই থাকবে, তাহলে তার বাইরে আর যেতে পারবো না, তাহলে কিন্তু 5 নম্বরের কোশ্চেন লেখার তার কোনো অভ্যেসই গড়ে উঠলো না, সে কিন্তু ভাবতে হবে সে পরে অনার্সে চলে যাচ্ছে। আবার সহায়ক পাঠে, সহায়ক গ্রন্থে আমি 3টে, আমরা যে কোশ্চেন দিয়েছি সহায়ক গ্রন্থে 4টে, একাদশ শ্রেণী সেখানে প্রত্যেকটা 2+3 করেই দিয়েছি, ওখানে 2+3 করেই আছে, কিন্তু দ্বাদশ শ্রেণীতে গিয়ে দেখবেন ডাকঘরে 5 নম্বরের ডাইরেক্ট কোশ্চেন আছে। 5 নম্বরের কোশ্চেন ডাকঘরে খুব সুন্দর কোশ্চেন হয়, কিন্তু সেটা যদি আমরা ছেড়ে যাই যে 2-3-এই যেতে হবে আর 5-এ করা যাবে না, তাহলে কিন্তু সেই বাচ্চাটা তার যে ভাবটা সেটা প্রকাশ করতে পারলো না। তাই আমাদের মনে হয়েছে যে এই ম্যাম আমার কোশ্চেনটা ঠিক বলুন। আমি কোশ্চেনটা বলছি যে 5 করলেন সে গোটা 5 হতে পারে বা 2 যোগ 3 হতে পারে, সেটা আলাদা কোশ্চেন, সেটা আলাদা কোশ্চেন, আমি সেটাই বলছি। কিন্তু আমি দেখলাম 3 ধরনের কোশ্চেন প্যাটার্ন, 3 ধরনের কোশ্চেন প্যাটার্ন, একটা হচ্ছে FAQ2, FAQ3 এন্ড ডেসক্রিপটিভ টাইপ। তো FAQ2 মানে 2 এর কোশ্চেন হবে। আমরা যখন 12 এর জন্য পড়াবো, 12 এর 4th সেমিস্টারের জন্য, আমরা তাদেরকে প্রিপেয়ার করবো যে 2 নম্বরের কোশ্চেনের জন্য তুমি তৈরি হবে কবিতা থেকে, 3 নম্বরের কোশ্চেনের জন্য তৈরি হবে। গোটা একটা কোশ্চেন 5 নম্বর বা 5 নম্বরকে ভেঙে 2-3 এটা নয়, কারণ কবিতা থেকে তো কোশ্চেনই হবে 2 নম্বরের একটা, 3 নম্বরের একটা, না, সবটার জন্যই তৈরি হবে, সবটাই এরকম মনে হয়। না 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 2-এর জন্য তৈরি হবে, মোট 5 নম্বরের কোশ্চেন, মোট 5 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, যেটা বারবারই বলা হচ্ছে মোট 5 নম্বরের প্রশ্ন, সেটাকে 2-3-এও ভাগ করা যেতে পারে, আবার শুধু 5-এও হতে পারে। এবং 5-এর ক্ষেত্রে বর্ণনামূলক প্রশ্ন আমরা যেটা যখন কোশ্চেন সেট করি, আমরা যখন কোশ্চেন সেট করব, কোশ্চেন পেপারে আমরা যখন কোশ্চেন দেখবো, তখন তো উপরে একটা লেখা থাকবে যে অনধিক
150 শব্দে হ্যাঁ ওটা উত্তর লেখা দাও। আছে তো 60 অনধিক 90 শব্দে উত্তর দাও। আপনি যদি 2 + 3 করেন সেটাও সেটাতেও 150 দেখুন হচ্ছে। 60 + তাহলে 90 আমারটা কি 150 হচ্ছে? হচ্ছে, হ্যাঁ 150 হচ্ছে, ওটাতেও 150 হচ্ছে, হ্যাঁ। আবার এটাতেও 150 হচ্ছে। একই হচ্ছে। হিসেবটা বরাবরই আছে, ওটা প্রশ্নকর্তার উপর। আপনি ভাব সম্মেলনে স্যার, আপনি ভাব সম্মেলনে দুটো ভাগে প্রশ্নটা করতে পারেন, যেমন ভাব সম্মেলন কাকে বলে, আর রাধার ভাব সম্মেলনের যে ছবিটি ফুটে উঠেছে তুলে ধরো, 2 + 3 হয়ে গেল। আবার এই প্রশ্নকে ডাইরেক্ট আপনি নিয়ে আসতে পারেন যে ভাব সম্মেলন অংশে রাধার যে অবস্থা সেটা তোমার নিজের ভাষায় লেখো, সেটাকেও আমি ডাইরেক্ট 5-এ নিয়ে আসতে পারি। মানে আমরা বলতে চাইছি যে আমাদের নেটওয়ার্ক শেষ তো কন্টিনিউয়াস একই হয়ে যাচ্ছে। বললাম তো দিদি, আপনি 2 + 3 এর গল্প জানেন না, ভাগটাই তো ভুল হয়ে গেছে। 2 + 3 60, ওটাও ভুল হয়ে গেছে। ওটা তো আমাদের উপরে আমরা কোশ্চেন করে যখন লিখে দিলে এসব সঙ্গে হ্যাঁ, আবার 2-এও কিন্তু আমি বই দেখে করেছি, আমি কোনো নিজের মাথা থিঙ্কিং থেকে করি 150 2-এ যখন আছে তখন কিন্তু 60 আসছে ভাষায়। Recording in progress. দরকার নেই না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইটা এই মুহূর্তেটা দেখিয়ে দিয়ে হ্যাঁ কোশ্চেন দেখে হ্যাঁ নেবেন। হ্যাঁ কে একটা কোশ্চেন, সেটা 5, সেটা আমি ভাঙতে পারি 2 যোগ 3। কিন্তু কবিতা থেকে 2 নম্বরের একটা কোশ্চেন, 3 নম্বরের একটা কোশ্চেন, টোটাল 5। ওখানে আমি একটা গোটা 5-এর কোশ্চেন করতে পারবো। হ্যাঁ পারবেন, হ্যাঁ পারবেন, পারবেন পারবেন। হচ্ছে 5 পারবেন, 5-এর কোশ্চেন পারবেন। আপনি কবিতা থেকে 5-এর কোশ্চেন কেন করতে পারবেন না? সেখানেও পারবেন, আবার 2 + 3 তেও পারবেন। বললাম কারণ আপনারা এই যে বইটা আমাদের বেরিয়েছে এটা একটু দেখে নেবেন, এখানে এখানে ওই এসে আছে। ফরম্যাটটা ওই ফরম্যাটটা আপনারা আবার একটা দেখুন একটু ফরম্যাটটা আপনারা একটু দেখুন। আছে, আমার মনে আছে, আমরা জানি, আমাদের মনে আছে, আমার মনে আছে। ঠিক আছে, নেক্সট আপনার যদি কিছু বক্তব্য থাকে এরপরে কাউন্সিলকে লিখুন আপনি। আপনার কোনো ডাউট থাকলে আপনি কাউন্সিলের ডিএস একাডেমিকে জানান। পরের যে আছেন একটু, হ্যাঁ সুজিত দে। হ্যাঁ স্যার, আপনি কোন জেলার? হ্যাঁ মুর্শিদাবাদ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। বলুন। হ্যাঁ, যে 8টা ধরনের প্রশ্নের কথা বললেন, তো সেই 8টা ধরন থেকে কি এই ফার্স্ট সেমিস্টারে 5 ইনটু 8 করে 40 নাম্বার দিতে হবে নাকি কম বেশি হতে পারে? না, ওটা নেওয়া আছে। দেখুন, গদ্যে হচ্ছে, গল্পেতে হচ্ছে 8 আছে, প্রবন্ধে হচ্ছে 5 আছে, কবিতায় হচ্ছে 7 আছে, আন্তর্জাতিক গল্প কবিতায় 5 আছে, ভাষাতে 10 আছে, আর সাহিত্যের ইতিহাসে 5 আছে। ওই ভাগগুলো দেওয়া আছে, ওই অনুসারে আপনাকে প্রশ্ন করতে হবে। না, প্রশ্নের ধরন যেটা 8টা ধরন যেটা বললেন, যেমন ধরনে আপনি দিতে পারেন, আপনার উপর এটা ছাড়া হয়েছে। মানে 11টা আপনারা কোনো একটা বাদ দিতেই পারেন, কোনো একটা বাদ দিয়ে কোয়েশ্চেন তৈরি করা যেতেই পারে। কারণ দেখবেন, আর 16 এপ্রিল যে সংসদ থেকে যে নোটিশটা বেরিয়েছিল সেখানে কিন্তু লেখা আছে সাবজেক্ট অনুযায়ী ভ্যারি করবে। হ্যাঁ, আর আপনি যদি না চান, আপনি ওটা বলে দাও। হ্যাঁ, তবে 50, 30 এবং 20 এর ভাগটা কিন্তু অবশ্যই করবেন। মোটামুটি 50, 30, 20 এর ভাগটা করবেন। কিন্তু আমি যদি 8 নম্বরই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, সাবজেক্ট অনুযায়ী ভ্যারি করবে। এবং অবশ্যই মাননীয় শিক্ষক শিক্ষিকারা যেভাবে কোয়েশ্চেন করবেন তাদের উপরে নির্ভর করছে, পেপার সেটাররা যা করবেন তার উপর নির্ভর করবে। সব ধরন থেকে যদি 5টা করে দিই তাও কোনো সমস্যা নেই, তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই না, সব ধরন থেকে নয়, তবে গল্পের 8টা কোশ্চেন রাখতেই হবে, 8টা, কবিতার 7টা, ওটা ওই রেশিওটা আপনাকে সেটা যেতে তো হবে। অন্য ভাগ। হ্যাঁ, এবার সেই সব রেশিও মেইনটেইন করেই সেই রেশিও, প্রশ্ন বলবো। হ্যাঁ সেই আমি 5টা করে প্রশ্ন দিয়ে পারতে চলি। সিম্পল বেস্ট এখানে একটু ভুল, মানে এখানে একটুখানি আমি একটু ইয়ে করছি। সিম্পল কোশ্চেন, সিম্পল ফ্ল্যাট ধরনের কোশ্চেন আপনি একটু বেশি দিন। যেমন আপনি যদি অ্যাসারশন, রিজনিং, কারণ এবং বিবৃতি এবং কারণ যদি 5টা দেন তাহলে কঠিন হয়ে যাবে, ওটা একটু কম দেবেন, এইরকম আর কি। না, উনি বলছেন সেটা উনি বলছেন 5 into 8। হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাটটা একটু বেশি করবেন, ঠিক। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। নেক্সট পায়েল মোদক।
পায়েল মোদক, আপনার ফোনটা একটু আনমিউট করবেন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোন জেলা? ম্যাডাম আমি নদিয়া জেলা থেকে বলছি, হরিণঘাটা সরোজবালা বালিকা বিদ্যালয়। আচ্ছা বেশ, বলুন আপনার প্রশ্নটা। ম্যাডাম নমস্কার, আপনাদেরকে অনেক ধন্যবাদ আলোচনার জন্য। ম্যাডাম ফার্স্ট সেমিস্টারে তো যে বিষয়টা বলছেন যে আমাদের 40 মার্কসের কোশ্চেন হবে, আর সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমরা প্রকল্প করব। এবার প্রকল্পের বিষয়বস্তুটা মানে যদি একটু বলতেন যে কি বিষয় দিতে হবে। প্রকল্পের বিষয় আমরা আলোচনা হয়ে গেছে। 11 এর হচ্ছে একটা প্রুফ সংশোধন 5 নম্বরের রয়েছে, আর 4টে বিষয়ের মধ্যে অনুবাদ রয়েছে, তারপরে গল্প লিখন রয়েছে, তারপরে হচ্ছে আরো 2টো টাইপ রয়েছে, অনুবাদ, সাক্ষাৎকার গ্রহণ রয়েছে, আর প্রতিবেদন। এটা হচ্ছে 11 ওরকম রয়েছে, স্বরচিত গল্প লিখন 4টে। সব ওই 4টে বিভাগের মধ্যে যে কোনো একটা, আর প্রুফ সংশোধনের একটা। এই 15 আর 5 20 হয়ে যাবে। ঠিক আছে, এটা 11 এর জন্য বললাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, আমরা তো একটাই করাবেন। ঠিক আছে, নেক্সট সমীর কুমার মহাপাত্র। সমীর কুমার তারপরে আছে পঙ্কজ মন্ডল। স্যার ফোনটা আনমিউট করুন। পঙ্কজ মন্ডল। জ্যোৎস্না দাস। সায়ন্তন মজুমদার। সায়ন্তন মজুমদার। বলুন আপনার জেলা আর স্কুল। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনাদের উভয়কে আমি হুগলি জেলার পান্ডুয়া ব্লক থেকে বলছি। আমি সবুজ শিক্ষিত হয়েছি। এবারে যে ওএমআরসিতে কোয়েশ্চেন করতে বলা হয়েছে, তো আমাদের স্কুলে ওএমআরসিতে কোয়েশ্চেন করতে বলেছে, কিন্তু আমাদের যে খাতা দেখা সেটা তো আমরাই দেখবো। হ্যাঁ ওই অ্যান্সারটা আমরা কিভাবে মূল্যায়ন করবো? কারণ হচ্ছে আমাদের স্কুলে এখনো ওএমআর স্ক্যানার বা এরকম কোনো কিছুর ব্যবস্থা নেই। তাহলে আমরা যে ডাউনলোড করুন, এটা তো ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, সেখান থেকে যদি ডাউনলোড করে নিয়ে একটা প্রিন্ট বার করে তার থেকে জেরক্স করে নিলেই তো হয়ে যাবে। সেটা তো ওরা শিখবে। আর থার্ড আর ফোর্থ এটা পুরো সংসদের দায়িত্ব, ওখানে স্কুল কোনো হাতও দিতে পারবে না, কিছুই করতে পারবে না। বুঝেছেন ব্যাপারটা? সংসদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, আপনারা পেয়ে যাবেন। আমরা মডেলটা পেয়েছি, কিন্তু আমাদের যে কম্পিউটার স্ক্যানারটা তো জেরক্স করতে হবে, একটু বাইরে থেকে নিয়ে নেবেন, কম্পিউটার সেন্টার থেকে চাইলে পেয়ে যাবেন। একটু জেরক্স করে নেবেন। সেটা সংসদ কোনোভাবে স্কুলে প্রোভাইড করবে না। না প্রথমবারটা নয়, মানে 11 এর ক্ষেত্রে। 11 এর ক্ষেত্রে নয়। আচ্ছা ধন্যবাদ। নেক্সট আছে সুনীতি প্রিয়। সুনীতি প্রিয় সুনীতি। হ্যাঁ বলুন আপনার মাস্টার কি মাস্টার শোনা? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ জেলা, আপনার জেলা? আমার জেলা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা পুরুলিয়া, বাহ। স্কুল? পুরুলিয়া জেলা স্কুল থেকে বলছি। আচ্ছা বাহ, খুব সুন্দর। বলুন। হ্যাঁ তো বলছিলাম, আমার এমনিতে আপনারা যা আলোচনা করলেন খুব সুন্দর, মানে পুরোটাই খুব ভালোভাবে বোঝা গেছে, ভালো লেগেছে। কিন্তু আমার একটা ব্যাপারে একটা প্রশ্ন আছে, যদি আপনারা মডেল কোশ্চেন গুলো যেগুলো দিয়েছেন তার উত্তরগুলো যদি পাশে দিয়ে দিতেন, তাহলে ছেলেদেরকে আরো ভালোভাবে সেই জিনিসটা আমরা দেখাতে পারতাম। মানে কয়েকটা প্রশ্ন একটু বিতর্কিত আছে। ঠিক আছে, তাহলে যেগুলো সঠিক কি উত্তর হবে, মানে আরো অন্যান্য কেউ হয়তো আলাদা বলে দিতে পারেন, তাতে একটু বিতর্কের সম্ভাবনা রয়েছে, যেটা দিলে ফেলে একাডেমিকে মেইল করুন এই ব্যাপারে। আচ্ছা আরেকটা বলে রাখছি, ক্লাস 12 এর ক্ষেত্রে আপনারা যদি মডেল কোশ্চেনটা যত তাড়াতাড়ি বের করতে পারবেন, আমরা তত দ্রুততার সাথে আমাদের
করা হয়ে গেছে, আচ্ছা বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। যদি তাড়াতাড়ি বের করেন তাহলে আমরা সেইভাবেই ছেলেদেরকে প্রথম থেকে প্রস্তুত করতে পারবো। এটা এত দেরিতে পেয়েছি যে আমাদের সেইভাবে রেডি করতে পারিনি আমরা ছেলেদের। আসলে এটা তো প্রথম বছর, সবকিছু তৈরি করে জমা হয়ে অনেক কিছু সমস্যা হয়েছিল, তো এই বছরটা একটু সমস্যা, সামনের বছর থেকে আর কোনো সমস্যা থাকবে না, সবই ঠিকঠাক না মানে এবছরের হ্যাঁ মানে দ্বাদশ শ্রেণীতে কোনো সমস্যা থাকবে না বলছেন, তাই তো? কথাও নয় না। আচ্ছা, তাহলে খুবই ভালো হবে। আরেকটা জিনিস আমার বলার আছে যে এই যে আমাদের প্রশ্নগুলো রীতিমতো একটু কঠিন হচ্ছে, তো সেই জন্য যদি দু একটা বিকল্প প্রশ্ন দেওয়া যায় দ্বাদশ শ্রেণীতে। দ্বাদশ শ্রেণীতে প্রশ্ন দিচ্ছেন না, এমসিকিউতে কোনো বিকল্প হবে না, 40টা প্রশ্ন। আগে আমরা যে পুরনো যে সিলেবাসে 18টি আমাদের প্রশ্ন থাকতো তাতে আপনি আরো এক্সট্রা চাইছেন, এক্সট্রা দিতে হ্যাঁ, বলছেন, যদি দু একটা বিকল্প ঠিক আছে, আমরা কাউন্সিলকে আমরা জানাবো। কেন বলছি, কারণ আমাদের যেটা পুরনো সিলেবাসে ছিল সেটা 18 গণিত যে এমসিকিউ ছিল তাতে বিকল্প থাকতো, তাতে আমাদের ছেলেদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা ছিল। আরো ব্যাটা সেট আরো সেট বিকল্প হবে না, আমি সেট বলছি না, সেট বলছি না, বিকল্প হবে না, হয়ে গেছে বিকল্প হবে না, 40টা বিকল্প 40টাই থাকবে। তো নিয়ে বলেই দেওয়া হলো যেটা আমাদের 40টাই হবে। হ্যাঁ, মানে সেইটা কি ভাবনা ছিল না, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই, শুধু বাংলা নয়, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আসলে কোনো মানে বিকল্প থাকবে না। একটু বিতর্কিত প্রশ্ন হলে ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হবে, আর কিছু না, ওই জন্য মানে তাতে ওদের ক্ষতি হয়ে যাবে। তো একটু বিতর্কিত প্রশ্ন হলে ওরা আপনার যেটা মত, আপনার যেটা মনে হচ্ছে, এই পরামর্শটা আপনি ডিএস একাডেমিকে লিখুন, সেখানে সার্বিকভাবে আবার একটা ভাবনা চিন্তা যদি করেন সেটা আলাদা, এটা আমরা কিছু বলতে পারবো না। আমাদের মনে হয় যে উচ্চ মাধ্যমিকের যে প্রশ্ন হবে সেট হবে, মানে আমরা এটা ধারণা থেকে বলছি যে সেখানে নিশ্চয়ই কোনো বিতর্কিত প্রশ্ন, কারণ অনেক ছেলে 8 লক্ষ ছেলে মেয়ে প্রায় পরীক্ষা দেয়, এইটুকু আমার এটা হবে না, এটা হয় না। দ্বাদশ শ্রেণীর মানে তৃতীয় এবং চতুর্থ মানে সেমিস্টারে যেন কোন রকম বিতর্কিত বা দুটো উত্তর হতে পারে এরকম প্রশ্ন যেন না দেওয়া হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা মানে যে নাম্বারটা তোলার একটু সুবিধার জন্য যে তারা যাতে আরো বেশি নাম্বার, না এইখানটা একটুখানি ইয়ে করবো, কারণ 20% কোশ্চেন কিন্তু সব ছেলে মেয়ের জন্য নয়, 20% 50, 30 আর 20 কিন্তু ক্রিমদের জন্য, একটু মেধাবী মানে একটু এক্সট্রাঅর্ডিনারি ছেলে মেয়েদের জন্য হবে, অন্তত 2-4টে কোশ্চেন, 2টো কোশ্চেন বা 3টে কোশ্চেন। কঠিনের জায়গাটায় আমি আসছি না, ওটা বলছি না, আমি বলছি যেন বিতর্কিত না হয় কিনা। না আশা করি হবে না, এখন বলতে পারছি। ধন্যবাদ, ওইটা যদি না হয় খুবই ধন্যবাদ আর কি, অনেক 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 আপনাদের এটার জন্য ধন্যবাদ জানাই, আমাদের উচ্চ মাধ্যমিক সংসদকেও অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আজকে খুব সুন্দর আলোচনা করলেন, দুজনকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল। আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন স্যার। হ্যাঁ ঠিক, ঠিক আছে। এরপর অনুকূল দাস, আপনি যদি থাকেন তাহলে ফোনটা আনমিউট করুন। অনুকূল দাস, যদি কোনো প্রশ্ন থাকে ফোনটা আনমিউট করুন। এরপর আছে ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, জেলা আপনার জেলা মাস্টারমশাই? হ্যাঁ, আমার জেলা পশ্চিম মেদিনীপুর থেকে অনুকূল দাস বলছি, আমার স্কুলের নাম বিদ্যাসাগর বিদ্যাপীঠ। বাহ, সুন্দর, বলুন। হ্যাঁ ম্যাডাম, আমার প্রশ্নটা হচ্ছে যদি আমরা অনার্স এবং পিজির দিকে ভাবি এদের কন্টিনিউটিটা, তাহলে আমরা যদি ফার্স্ট সেমে ওই এমসিকিউর সাথে কিছু যদি এসএকিউ, যেটা আপনারা 2 মার্কের প্রশ্ন বলছেন, সেগুলো যদি রাখতে পারতাম, যেটা রাখা হয়নি, তো পুরো একটা সেমিস্টারে ওরা ওই ব্যাপারটা মানে একটু নেগেটিভ প্রশ্নগুলোকে বা একটু 2 মার্কের বা 3 নাম্বারের প্রশ্নগুলো কিছু থাকলে সেটা করে আর কিছুটা ধরুন 20 মার্ক আর 20 মার্ক যদি ভাগ করা যেত, তাহলে আমার মনে হয় যে কন্টিনিউটিটা থাকতো, সেক্ষেত্রে একটা সেমিস্টারে পুরো বা এমসিকিউ থাকলো। আপনার প্রস্তাবটা সেটা একটু ভেবে দেখবেন। আপনি ডিএস একাডেমিকে মেল করতে পারেন এই ব্যাপারে। হ্যাঁ, ঠিক আছে। না আরেকটা প্রশ্ন আছে, আরেকটা অনুরোধ আছে আমার। আপনারা যদি এই মিটিংটা আমাদের আগে যেমন হতো, কোনো একটা ডিস্ট্রিক্টে হলো, আমরা সেখানে গেলাম, মানে কি বলুন তো, কন্টিনিউ এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা খুবই ভালো, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম, নানান রকম সমস্যা থাকে, বা কোনো টিচার হয়তো ইনভলভ হতে পারেননি, যেটা আগে হতো আমরা কোনো একটা ডিস্ট্রিক্টে হলো, সেই ডিস্ট্রিক্টে আমরা সবাই গিয়ে পৌঁছলাম, এবার আপনাদের সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করলাম, হ্যাঁ অনেক বেশি ঋদ্ধ হই তাতে আগে আমরা। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম, ভালো লাগলো আলোচনাটা, আবার যদি হয় একটু শুনে নিন। আপনাকেই বলছি যে
ইউটিউব মানে কাউন্সিলের যে ওয়েবসাইট আছে, ইউটিউবে কিন্তু ফেসবুক, এখানে কিন্তু এটা দেওয়া হয়ে যাচ্ছে। মানে আমাদেরটা কয়েকদিনে 2-3 দিনের মধ্যেই দেওয়া হবে, আগের যেগুলো হয়েছে সেগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। তো ওইখানে আপনি ফলো করতে পারেন, এবং যারা আজকে শুনতে পাচ্ছে না তারাও যদি সেখান থেকে ফলো করে তাহলে পেয়ে যাবে। আর আপনার যে মতটা অবশ্যই আমরা জানাবো, এবং আপনি নিজে মেল করে জানান, এটা সব থেকে ভালো হবে। থ্যাংক ইউ ম্যাডাম, ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারা। প্রেক্ষা ঘোষ, ফোনটা আনমিউট করুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আপনার জেলা? নমস্কার, আমি হুগলি জেলার আনন্দনগর রমানাথ হাই স্কুল থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার ওই ওএমআর সিট সংক্রান্তই প্রশ্ন ছিল। আপনারা বলছেন কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, হ্যাঁ, এবার ডাউনলোড করে সেটা জেরক্স বা প্রিন্ট আউট নেওয়া, তার মানে সেটা অরিজিনাল ওএমআর হবে না? না, কখনোই নয়, সেটা প্রিন্ট আউট, সেটা অরিজিনাল মানে ওয়েবসাইটের ফরম্যাটটা হবে। এটা শেখার জন্য, যাতে 12 এ গিয়ে বাচ্চাদের অসুবিধা না হয়। আচ্ছা, এটা শেখার জন্য আমরা করছি, বুঝেছেন? এটা যাতে যদি 12 এ গিয়ে কোন রকম ভুল করে তাহলে ওরা ক্ষতিগ্রস্ত হয়ে, ওরা এখনই শিখে যাবে যে একসঙ্গে যেটা হলো না পছন্দ কেটে দিল, দিয়ে আরেকটা করে দিল, তাতে যে এটা হয় না, ভুল হয়ে যায়, এই ব্যাপারটা ওরা শিখে যাবে। ব্যাপারটা বুঝেছেন তো? ঠিক আছে। আপনার আর কোনো কোশ্চেন নেই? না, তাহলে ধন্যবাদ। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। নেক্সট, এরপর হলো অর্পিতা ভট্টাচার্য। হ্যাঁ, ফোনটা আনমিউট করুন। অর্পিতা, হ্যাঁ বলুন আপনার জেলা। হ্যালো, হ্যাঁ জেলা। হ্যালো, জোরে বলুন একটু। অর্পিতা ভট্টাচার্য, একটু জোরে বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমার স্কুলের নাম বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস। আমি যেটা জানতে চাইছি যে এই যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের যে আমরা নাম্বারগুলো মানে মূল্যায়ন করার পর যে নাম্বারগুলো পেলাম, সেগুলো কি কাউন্সিলে পরবর্তীকালে যে মানে নাম্বারগুলো কি আমাদেরকে জমা করতে হবে, বা মানে স্কুল থেকে কোনো অনলাইনে নাম্বার জমা করার ব্যাপার? সবটাই অনলাইনে। 11 ফলো করুন। 11 এর প্রশ্ন সমস্তটাই যেটা ওয়েবসাইটে সব দিয়ে দেবে, করছেন আমরা সেইভাবেই করব, সব দিয়ে দেবে। আচ্ছা, একটু ফলো করতে হবে, এবং আপনাদের ওয়েলকাম। ভালো থাকবেন। এরপরেরটা হলো সিকে মন্ডল। আপনি না থাকলে আমরা পরের জন্য চলে যাচ্ছি। বলুন। হ্যাঁ, নমস্কার ম্যাম। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, ম্যাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? ঠিক আছে। বলছিলাম ম্যাম, আমাদের 11 যেটা সমস্যা হচ্ছে, 11 ফার্স্ট সেমিস্টারে যেগুলো পড়ছে সেগুলো শর্ট কোশ্চেনের জন্য ওরা পড়ছে, আর সেকেন্ড সেমিস্টারে যেগুলো পড়ছে সেগুলো শুধু লং কোশ্চেনের জন্য। যদি সিলেবাস সেম থাকতো তাহলে মনে হয় এটা মানে ডিটেইলসে পড়তেও সুবিধা হতো। মানে এটাতেও থাকবে, ওটাতেও থাকবে, মানে দুটোতেই এমসিকিউ থাকবে, তাই বলছেন? তাই তো? না, এমসিকিউ করবে, এসিকিউ করবে, মানে এমসিকিউ করবে, এসিকিউ করবে, সেটা বলছেন না? এটা আগে ছিল, এখন পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেল। তো সার্বিকভাবে সর্বভারতীয় ব্যাপারে এটা একটা পদ্ধতিটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য এটাকে বাদ দেওয়া হলো। ঠিক আছে, ওদের আলাদা করে দেওয়া হলো। ঠিক আছে, আর কিছু প্রশ্ন? ঠিক আছে। আর প্রজেক্ট তো একটাই নেব না, 11 একটা 12 একটা, 11 একটা 12 একটা, যেটা চলছে আমাদের সেই রকম। হ্যাঁ, ঠিক আছে। এরপরে ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দীপান্বিতা মাইতি দাস। হ্যাঁ, আপনার জেলা পূর্ব মেদিনীপুর। আচ্ছা, খৈরান্ডা পিকে বিদ্যাপীঠ। আচ্ছা, বলুন। আচ্ছা ম্যাম, আমি বলছি এই যে আমাদের পরীক্ষাটা মানে ওই 13 তারিখে কি হবে সেপ্টেম্বরে? ওটাই তো আছে। আচ্ছা, তার মানে কত তারিখের মধ্যে আমরা প্রশ্নটা হেড অফ দ্য এমসিকিউ? এক মিনিট, মানে কারেন্ট জানার জন্য সবসময় মানে কাউন্সিলের ওয়েবসাইটটা একটু ফলো করতে বলবেন। স্কুলে তো এইচএম আছেন বা যিনি দায়িত্বে আছেন, আরেকটা কি কোয়েশ্চেন প্রশ্নটা আমরা এইচএম কে দিয়ে দিব আর কি। হ্যাঁ,
11-এরটা সমস্তই দায়িত্ব স্কুলে। হ্যাঁ, উনি প্রিন্ট উনি করবেন, প্রেসকে দিয়ে নিশ্চয়ই ছাপিয়ে নেবেন বা এক্সেট্রা, এটা আপনাদের ইন্টারনাল ব্যাপার। আচ্ছা, মানে ওটা ওএমআর শিটটা কি এখন বের করতে হবে? ওটা স্কুল করে নেবে, মানে হ্যাঁ স্কুলই ওটা বের করে নেবে। আপনাদের তো যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন তার সঙ্গে একটু কথা বলে নেবেন। হ্যাঁ, তিনি নিশ্চয়ই জানেন কাউন্সিলের ওয়েবসাইট কি এবং কোথায়। ঠিক আছে, আজকে নেই একদম। আচ্ছা, আর পরীক্ষাটা কটা থেকে কটা? 3টে থেকে 4:15, 1 ঘন্টা 15 মিনিট। এটা হলো ফার্স্ট 4:15, ফার্স্ট সেমিস্টার 4:20, 4:15। 4:15। আচ্ছা আচ্ছা, দিয়ে দিয়েছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। 13 আচ্ছা, এরপর হলো, হ্যাঁ ধন্যবাদ, ওয়েলকাম, গৌতমী মণ্ডল। হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আপনার জেলা? আমি পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস থেকে বলছি। আমার প্রশ্ন ছিল, যেটা আমি লিখেছিলাম চ্যাটেতে, যে আপনারা টাইম দিয়েছেন কন্ট্রাক্ট আওয়ার্সের 90 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ বলুন। 90 ঘন্টাটা ঘন্টা মানে 90টা পিরিয়ড? না, ঘন্টা। পিরিয়ড তো সাধারণভাবে 40 মিনিট, কখনো কোথাও শেষের দিকে হলে 35 মিনিট হয়ে যায়। সপ্তাহে বাংলা পিরিয়ডের জন্য আপনারা মানে বাংলাটার জন্য কটা পিরিয়ড বরাদ্দ করছেন? না, ওইরকম ভাবে বলতে পারো। কাউন্সিলে বোধহয় আগে ছিল 7টা পিরিয়ড দেওয়া ছিল, বোধহয় কাউন্সিলের একটা চার্ট ছিল। হ্যাঁ, এবারে এখানটায় পরিবর্তিত হয়ে আসলো যে আমাদের 90 ঘন্টা প্রথম সেমিস্টারের জন্য ধার্য, দ্বিতীয় সেমিস্টারের জন্য 60 ঘন্টা ধার্য, প্রজেক্টের জন্য 30 ঘন্টা, আর অ্যাসাইনমেন্টের জন্য 20 ঘন্টা। এই টোটাল ঘন্টাটা ধার্য করা হয়েছে। এবার আমাদেরকে সেই বুঝে, এবং প্রত্যেকটা গদ্য কবিতা কখন কত ঘন্টায় হবে ওটাও দেওয়া আছে, ওইটাকে ফলো করতে হবে। হয়তো প্র্যাকটিক্যালি এবছর মিলবে না, হ্যাঁ প্র্যাকটিক্যালি হয়তো এবছরটা, হ্যাঁ ওই জন্যই আমি বলতে শুরু করলাম, প্র্যাকটিক্যালি এবছরটা আমরা দেরিতে শুরু করেছি। আমাদের মানে একটু এই বছরটা প্রথম তো, পরের বছর থেকে দেখবেন মোটামুটি পেয়ে যাবেন, বিষয়গুলো মোটামুটি ফলো করতে পারবেন। অন্যান্য বছরগুলোর কথাও বলছি, অন্যান্য বছরগুলোতে যখন নভেম্বর মাসে পরীক্ষা হতো, তখন কিন্তু ম্যাডাম আমরা হার্ডলি হয়তো 70 কি 75টা ক্লাস পেতাম সারা বছরের জন্য। ঠিক আছে, এটা যদি আপনারা একটু দয়া করে, মানে যেমন মাধ্যমিক মানে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেমন রুটিন বানিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা মানে সাবজেক্টের জন্য সপ্তাহে কটা করে পিরিয়ড দেওয়া যাবে, সেটা হলে একটা ভালো হয়। আর এর আগে আমার আরেকজন বলেছেন বন্ধু, যে একই সিলেবাস যদি মানে বুঝতে পেরেছি, যেখানে এমসিকিউ সেকেন্ড সেমিস্টারে রাখা হয়, তাহলে দুটো থেকে এখানে এমসিকিউ থাকলো, ওখানে আবার ব্রড আনসার টাইপ দিচ্ছে। কারণ এখানে যেহেতু এমসিকিউ আছে, তো আমরা সেহেতু স্টুডেন্টদেরকে আমরা সেইভাবে মেন্টালি ইনভলভ করতে পারছি না। প্রথম কথা হচ্ছে যেটা আপনি সপ্তাহের ক্লাসটা বললেন, ওটা আপনি ডিএস একাডেমিকে আপনি মেল করবেন, এটা আপনার প্রস্তাব থাকবে। আর দ্বিতীয় যেটা বলছেন এমসিকিউ, আমরা তো মেল করবো, আমরাও বলবো, আমরাও জানাবো, মানে আমি তন্ময় বাবুকে। আর দ্বিতীয় যেটা বললেন এমসিকিউতে, এটা দিলে খুব ভালো হয় ম্যাডাম আমাদের। হ্যাঁ, এমসিকিউতে আমার মনে হয় যে এমসিকিউতে ওদের আরো অনেক বেশি ডেপথে চলে, ওরা বড় কোশ্চেন লিখতে পারে না ঠিকই, কিন্তু অনেক ডেপথে চলে যায়। ওই যে রিজনিং, মনে রাখা, শূন্যস্থান, কনসেপ্ট তৈরি করা, হ্যাঁ পর্যায়ক্রম সাজানো, আমার ফলো করছি, হ্যাঁ আরো বেশি ডেপথে চলে যায়। বইগুলো ফলো করছি, ওরা শুধু ওই বইয়ের কোয়েশ্চেনিং গুলোর উপরেই মানে বেশি হাইলাইট করতে বলছে, কারণ সময় অনেক কম, প্রশ্ন অনেক বেশি, সিলেবাস অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, নেক্সট মমতা বেজ। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ওকে। পরের জন মমতা বেজ বাগ। হ্যাঁ আপনার হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি হুগলি জেলার ধনিয়াখালী মহামায়া বিদ্যামন্দির থেকে বলছি। বলুন। আমার বক্তব্য হচ্ছে এই প্রোগ্রামটা প্লাস
কাউন্সিলের যে মডেল কোয়েশ্চেন পেপারটা সেটা আমরা অনেকটা দেরিতে পেয়েছি, কিন্তু তার আগে আমাদের বিদ্যালয় থেকে কোয়েশ্চেন করা হয়ে গেছে, মানে আমরা করে নিয়েছি। এবার যেটা বললেন সেটা হচ্ছে 50, 30 আর 20% ব্যাপারটা কোয়েশ্চেনে। সেখানে এমসিকিউ যেটা একদম সিম্পল কোয়েশ্চেন, যেগুলো হ্যাঁ আমাদের তো 7টা টাইপ আছে, তো সেক্ষেত্রে প্রথম যে টাইপটা সেটা হচ্ছে একদম সাধারণ এমসিকিউটা, সেই এমসিকিউটার ক্ষেত্রে 50%টা বলেছেন, কিন্তু আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা সব টাইপগুলোকে মেনটেন করেছি, যার ফলে ওটা যদি 35% বা 40% আসে বা বাকিগুলো ওর সঙ্গে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কি কোয়েশ্চেন আমাদের বা চেঞ্জ করার প্রয়োজন পড়বে না? ওটাই থাকবে, প্রশ্ন চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। আমরা মোটামুটি ভাবে যে ধরুন শূন্যস্থান বা ক্রম সাজাও বা স্তম্ভ মেলাও, এগুলো সিম্পলের মধ্যেই কিন্তু ধরা যেতে পারে, কারণ এগুলো একটু মনে রাখলেই পারবে। আর আমি যেটা বলতে চাইছি যে আমরা যেটা বলতে চাইছি রিজনিং বা আপনার কেস বেসড, এগুলো একটু যখন একটু কঠিন হয়ে যাবে, যেমন ভাষা থেকে যখন এই ধরনের প্রশ্ন দেওয়া হবে না, সেই প্রশ্নটা একটু কঠিন হয়ে যাবে ওদের জন্য। তো এইগুলোকে আপনারা ধরবেন যে ওই 20% এর মধ্যে ধরে নেবেন, আর বাকিটা আপনারা জেনারেল মোটামুটি টেনে দিন, কোনো অসুবিধা নেই। যতটা এই বছর যেটুকুন আপনাদের খামতি থেকে যাচ্ছে সেটা সামনের বছর হয়ে যাবে, যেহেতু 11টা এটা স্কুলের উপর বেস করে হচ্ছে, তো আপনারা সবগুলোই থাকবে, 12 সবটাই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। এরপরে হলো নেহা বন্দ্যোপাধ্যায়। এরপরে নেহা বন্দ্যোপাধ্যায়। নেহা বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার ফোনটা আনমিউট করুন। নেহা বন্দ্যোপাধ্যায়। নেহা বন্দ্যোপাধ্যায়। এরপরে হলো শামিন মালিক। শামিন মালিক, আশিস পাত্র, দীপান্বিতা মাইতি। হ্যালো, আপনার জেলা? হ্যাঁ, আপনার জেলা মাস্টারমশাই? ম্যাডাম আমি আশিস পাত্র বলছি, জেলা পূর্ব মেদিনীপুর, চোরপালিয়া কৃষি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক। আচ্ছা বলুন ম্যাডাম। আমার যে কোশ্চেনটা মানে এসএকিউ এবং এলএকিউ টাইপের যে কোশ্চেনে আপনি গল্প, কবিতা, নাটক, এখানে যে 5 নম্বর করে যে প্রশ্ন রয়েছে তাতে আপনি বিকল্পের কথা বললেন, কিন্তু পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে 10 নম্বরের যে প্রশ্ন দুটো থাকবে সেখানে কি বিকল্প হিসাবে আরো চারটে প্রশ্ন? ওখানে দেখে নিন, 4টে প্রশ্ন আছে, 2টো প্রশ্ন লিখতে হবে। আছে, আচ্ছা 4টেই আছে, সবেতেই বিকল্প 2+3 করে আছে, 4টেই 2+3 করে দেওয়া আছে। আপনার ইচ্ছে হলে 2টো 5ও দিতে পারেন, একটা 5ও দিতে পারেন, 4টে আছে, 2টো অ্যানসার করতে হবে। সেকেন্ড আর ফোর্থে অবশ্যই বিকল্প প্রশ্ন থাকবে, ফার্স্ট আর থার্ডে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। মডেল কোশ্চেনটা একটু দেখবেন তাহলেই পাবেন, পঞ্চতন্ত্র থেকে দেওয়া আছে, দেখবেন। এরপরে উমেশ চন্দ্র ঘোষ। এরপরে উমেশ চন্দ্র ঘোষ নেই। আচ্ছা, এই তো স্কুলের নাম, আপনার জেলা আর স্কুলের নামটা বলুন মাস্টারমশাই। আমার জেলা দার্জিলিং। বাহ, সুন্দর, বলুন। আমার জেলা দার্জিলিং, স্কুলের নাম শালবাড়ি হাই স্কুল। আচ্ছা বলুন। বললাম এমসিকিউ কি এবিসিডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে হবে না ক খ গ? না না, এবিসিডি। আর একটা 2 নম্বর প্রশ্ন হচ্ছে রেখাচিত্র ভিত্তিক প্রশ্ন, মানে ডায়াগ্রাম বেসড। ডায়াগ্রাম বেসড কোশ্চেন আমাদের মডেল কোশ্চেনে দেওয়া নেই, কিন্তু আপনারা শেখান, পরবর্তীতে কাউন্সিলের ওয়েবসাইটটা দেখুন যে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর 3 নম্বর প্রশ্ন, যে ক্রম অনুযায়ী যে প্রশ্নের অ্যান্সারগুলো এমসিকিউতে দেয়, হ্যাঁ তাতে প্রবন্ধের ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে কবিতা তো মুখস্থ করতে হবে, বা প্রবন্ধের ক্ষেত্রে অত ঘটনা এটা মনে রাখাও ছাত্রছাত্রীদের পক্ষে খুব কঠিন। ওটাই তো মেরিট টেস্ট, ওরা গল্পটাকে বা প্রবন্ধটাকে মনে রাখুক লাইন বাই, মানে মোটামুটি একটা ক্রম অনুযায়ী, যেমন এখানটায় বিড়াল থেকে নেওয়া আছে, বা কবিতা থেকেও আপনি পরপর 4টে লাইন উল্টো পাল্টে করে সাজিয়ে দিন, দেখা যাক ওরা এটা মনে রাখতে পেরেছে কিনা। মাস্টারমশাই, এতদিন কিন্তু কবিতা মুখস্থ করতে হতো,
ক্লাস 12 পরীক্ষা দেওয়ার জন্য 5টা কবিতা মুখস্থ করতে হতো, কিন্তু সামনের বছরের জন্য কবিতা মুখস্থ করতে হবে, তাহলে তাই তো দেখছি কবিতা মুখস্থ করতে হবে, তো ক্রম পারবে না। আচ্ছা ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। এরপর মিঠু ব্যানার্জি। মিঠু ব্যানার্জি, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জেলা আমার জেলা হচ্ছে হুগলি জেলা। ম্যাম আমি একটা প্রশ্ন করছি, যদিও এই প্রশ্নের আনসারটা আমি পেয়ে গেছি এর মধ্যে, যে আমার তো 11 এর কোয়েশ্চেন অলরেডি করা হয়ে গেছে, তো সেখানে আমি ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক কোয়েশ্চেন অলরেডি দিয়ে ফেলেছি, তো এক্ষেত্রে কোনো প্রবলেম কিছু হবে না? প্রবলেম নেই, 11টা স্কুলের ওপরই ছাড়া আছে, অতএব কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেহা বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ ধরে বলছিলেন, তিনি কি আছেন? নেহা বন্দ্যোপাধ্যায় নেই, ছিল অনেকক্ষণ ধরে ছিল। হ্যাঁ ঠিক আছে। অচিন্ত মণ্ডল, তারপর একটা ফোন নাম্বার দেওয়া আছে। শামিন মল্লিক তো হয়ে গেল। হ্যাঁ, অচিন্ত মণ্ডল, ওইখানে মিঠু ব্যানার্জিও হয়ে গেছে। শামিন মল্লিক আছে? শামিম মল্লিক আছেন? না থাকলে নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। What's that?